নিরোদ ক্লেশের অন্ত পর্ব -21 লেখিকা অন্তিকা। পুরুষমানুষ কাছে আসলে নারীর ধর্ম হচ্ছে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা। সেখানে দেখছি তুমি নিজেকে নিস্তেজ করে নির্লিপ্ততা ভাবে চেয়ে আছো আমার দিকে। কি আমার প্রেমে ট্রেমে পড়লে নাকি? ধীর কণ্ঠে উৎসের ধীর কণ্ঠস্বরের বাক্য বচন শুনেও স্নিগ্ধা নির্লিপ্ততা ভাবে চেয়ে রইল উৎসের মুখশ্রীপানে। কিৎক্ষণ প্রহর অতিবাহিত হওয়ার পরে শান্ত স্বরে স্নিগ্ধা বলে উঠল, আগেরবার আপ্রাণ চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারিনি, এবারও নিশ্চয়ই বাঁচাতে পারব না। শুধু শুধু চেষ্টা করে লাভ নেই। সম্মানহানি করতেই তো তুলে এনেছেন, করুন। আপনাদের মতো চরিত্রহীন পুরুষমানুষদের কাছ থেকে আর কী বা আশা করা যায়? শান্ত স্বরে উৎসের প্রচুর রাগ উঠল স্নিগ্ধার কথায়, তবুও রাগটাকে চাপা দিয়ে বাঁকা হাসল। সদ্য কিনে আনা নতুন সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ধরালো উৎস। মুখে দিল না, দু আঙুলের ভাঁজে চেপে ধরে মৃদু হেসে বলল, আমি ছাড়া আমার মায়ের পৃথিবীতে কেউ নেই। আমাকে নিয়ে আমার মা অনেক স্বপ্ন দেখত এবং এখনও দেখে। মা যাতে কোনোদিনও কষ্ট না পায় তার জন্য কিছুক্ষণ আগ অবধি পর্যন্ত সিগারেট ছুঁইনি। কোনোদিন মেয়েদের সংস্পর্শে আসিনি। এই প্রথম তোমার এবং এই সিগারেটের সংস্পর্শে আসলাম। তবুও যদি চরিত্রহীন উপাধি দাও, এই ক্ষেত্রে আর কী বা বলতে পারি? দাও। এমনিও পুরুষমানুষকে নিজের ব্যক্তিগত নারীর কাছে চরিত্রহীন হতেই হয়। নো প্রবলেম। মৃদু হেসে স্নিগ্ধার কোনো ভাবোদয় হল না। সে নির্লিপ্ততা ভঙ্গিতে চেয়ে আছে উৎসর দু আঙুলের ভাঁজে চেপে ধরা সিগারেটের দিকে। উৎস ঠোঁট স্পর্শ করাচ্ছে না সিগারেট, হাতের আঙুলেই চেপে ধরে রেখেছে। স্নিগ্ধা কিছু বলছে না দেখে উৎস আবারও বলে উঠল, আমার বউ হতে রাজি হয়ে যাও। এটা কিন্তু অনেক বড় একটা অফার। অফার স্টক আউট হলে কিন্তু পরে কাঁদলেও এই অফার পাবে না জান। ঠোঁট চেপে হেসে স্নিগ্ধার ভ্রু খানিকটা কুচকাল, কণ্ঠে বিরক্ত মিশিয়ে বলে উঠল, বিরক্তিকর। আপনার এসব বাজে কথা শুনতে আমি মোটেও ইচ্ছুক নই। কেন? তুমি কি অন্য কিছু করতে ইচ্ছুক? কিছুমিছুর ইঙ্গিত দিচ্ছ নাকি? চোখ টিপে চরিত্রহীন রাগ মিশ্রিত কণ্ঠে উৎস হাসল। স্নিগ্ধা দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল আর উৎস বিছানায়। বিছানা থেকে উঠে এসে উৎস স্নিগ্ধাকে কোলে তুলে নিল। স্নিগ্ধা টু শব্দও করল না, চুপচাপ উৎসর কোলে স্থির হয়ে রইল। উৎস মুখ ভার করে বলে উঠল, ভাবলাম শিং মাছের মতো লাফালাফি করবে, তা না। তুমি দেখছি আমার বাহুডোরে নিজেকে সমর্পণ করে দিয়েছ। মুখ ভার করে আপনি যদি বুঝতেন আপনার স্পর্শে আমার ঠিক কতটুকু ঘৃণা হচ্ছে তাহলে এসব বলার ভাষা পেতেন না। ঘৃণা থেকে ভালোবাসা জন্মায়। যাক, আমার হাতে তাহলে সুযোগ আছে তোমার মনে আমার জন্য ভালোবাসা জন্মানোর। তোমার মনে যেহেতু আমার জন্য ঘৃণা আছে সেহেতু ভালোবাসাও জন্মাবে। ভালোই, শুনে খুশি হলাম। স্নিগ্ধা কিছুই বলল না। বলার মতো তার হাতে আর কিছুই নেই। বহুদিন ধরে পড়ালেখা থেকে দূরে ছিল স্নিগ্ধা। গত রাতে শারুর সাথে মন খুলে অনেকদিন পর কথা বলেছে। এই চার দেয়ালের মাঝখানে স্নিগ্ধা এক প্রকার দুমড়ে মুচড়ে রা যাচ্ছিল। কিন্তু সে রতে চায় না, বহুদিন বাঁচতে চায়। প্রাণভরে নিঃশ্বাস নিতে চায়। সবটা নতুন করে শুরু করতে চায়, নিজেকে শক্ত করে তৈরি করতে চায়। অনেকদিন পর সিদ্ধান্ত নিয়েছিল আজকে থেকে সে কলেজ যাবে, পড়াশোনা করবে, সবার সাথে হাসিখুশি থাকবে। তার কথা শুনে সবাই কত খুশি হয়েছিল। আদিত্য গাড়ি করে স্নিগ্ধাকে কলেজ নামিয়ে দিয়ে এসেছিল। কলেজে এতদিন পর সবাই তাকে দেখে বেশ অবাক হয়েছিল। তার বন্ধুমহল তাকে দেখে অনেক খুশি হয়েছিল। পাছে কয়েকজন বাঁকা দৃষ্টি আর কটু কথা বলেছে। যার স্বভাব যেমন, স্নিগ্ধা সেসব পাত্তা দেয়নি। বহুদিন পর চিরচেনা ক্লাসরুম, বন্ধুমহলের সাথে এক বেঞ্চে বসে মনটা বেশ ফুরফুরে ছিল। এর মাঝেই প্রিন্সিপাল স্যার স্নিগ্ধাকে অফিস কক্ষে ডেকেছে। স্নিগ্ধা ফুরফুরে মনে অফিস কক্ষে ঢোকার পর বেশ অবাক হল প্রিন্সিপাল স্যারের কক্ষে উৎস চৌধুরীকে দেখে। স্নিগ্ধাকে দেখা মাত্রই উৎস বলে উঠল, ভালো থাকবেন স্যার, আমি স্নিগ্ধাকে নিয়ে যাচ্ছি। প্রিন্সিপাল স্যার সৌজন্যের হাসি হাসলেন। স্নিগ্ধা অবাক চোখে তাকিয়েছিল স্যার আর উৎসের দিকে। উৎস হাসি প্রশস্ত করে স্নিগ্ধার হাত চেপে প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে বের হল। স্নিগ্ধা হাত ছাড়িয়ে কিছু বলতে নিবে, এর মাঝেই উৎস কিছু একটা স্প্রে করল স্নিগ্ধার মুখে। এরপর আর কিছু মনে নেই স্নিগ্ধার। যখন চোখ খুলেছিল তখন নিজেকে একটা কক্ষের বিছানায় আবিষ্কার করেছিল। পাশে নজর যেতেই দেখেছিল উৎস হাতের উপর মাথার ভর দিয়ে তার দিকে মুচকি হেসে চেয়ে আছে। হতচকিত হয়ে স্নিগ্ধা বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেল। তবুও নিজেকে টেনে হিচড়ে দেয়ালের সাথে লেপ্টে বসল। উৎস স্নিগ্ধাকে কোথাও বসাচ্ছে অনুভব হতেই স্নিগ্ধা ভাবনা থেকে বেরিয়ে আসল। আবছা লাইটের আলোয় চারদিকে নজর বুলাতে দেখল তারা এখন বাগানে এসেছে। উৎস স্নিগ্ধাকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসে পা দিয়ে দোলনা মৃদুভাবে দোলাচ্ছে। স্নিগ্ধা উপলব্ধি করল এখন বেশ রাত হয়েছে। মাথার উপর পূর্ণ চাঁদ উঠেছে। চারদিকে নানা রকমের ফুলগাছ লাগানো আছে।
মৃদু বাতাসের সাথে সাথে ফুল গাছগুলো আপন মনে দুলছে আর ঘ্রাণ সুভাষিত করছে চারদিক। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, যে কারোরই ভালো লাগবে এমন পরিবেশ। তবু এতসবের মাঝে স্নিগ্ধা এখন বাড়ির কথা ভাবছে। সেই সকালে মায়ের, আদিতের, সবার মুখশ্রী দেখে বেরিয়েছিল আর এখন রাত। পরিবারের কেউ কোথাও নেই আশেপাশে। আছে শুধু অচেনা, অসভ্য একটা মানুষ, যাকে প্রচণ্ড ঘৃণা করে স্নিগ্ধা। স্নিগ্ধা ভাবছে তাকে খুঁজে না পেয়ে তার মা, ভাই পরিবারের সকলের কি অবস্থা হচ্ছে। মা নিশ্চয়ই তাকে খুঁজে না পেয়ে প্রচুর কান্নাকাটি করছে। শেরহাম আদিত হয়তো এখনও হাল ছাড়েনি। এদিকে ওদিকে তাকে অনেক খুঁজছে। পরিবারের অবস্থান সম্পর্কে ভাবতেই স্নিগ্ধার বুক ভার হয়ে উঠল। বুক ফেটে কান্নারা বেরিয়ে আসতে চাইল। কাঁদছ কেন? খিদে পেয়েছে? খিদের জন্য কাঁদছ? উৎসের প্রশ্নে কোনো উত্তর দিল না স্নিগ্ধা, নীরবে অশ্রুজল বিসর্জন দিতে লাগল। উৎস উঠে দাঁড়াল, স্নিগ্ধার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, পরিবারের কথা মনে পড়লেও কিছু করার নেই আমার। যতদিন না অবধি তোমার মনে আমার জন্য ভালোবাসা জন্ম না নিচ্ছে এখান থেকে কোথাও যেতে পারবে না। এখন চল। উৎস স্নিগ্ধার হাত টেনে ধরে এগিয়ে যেতে থাকল সামনের দিকে। দুধারে বিভিন্ন ফুলের গাছ। কিছুদূর যেতে স্নিগ্ধা দেখল একটা টেবিলে কয়েকটা মোম জ্বলছে আর সেখানে খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখা আছে। পাশাপাশি দুটো চেয়ার রাখা আছে। উৎস স্নিগ্ধাকে সেখানে বসিয়ে নিজেও স্নিগ্ধার পাশে বসল। প্রেমময় একটা প্রহর। আজকে যদি আমায় ভালোবাসতে তাহলে প্রহরটা অনেক সুন্দর উপভোগ করতে পারতে তুমি সাথে আমিও। কিন্তু তুমি তো আমায় ভালোবাসো না, আর কি করার। নাও হা করো। মৃদু স্বরে স্নিগ্ধা মোমের দিকে কিছুক্ষণ চেয়ে উৎসর দিকে তাকাল। স্নিগ্ধার মুখের সামনে উৎস খাবার ধরে তার দিকে চেয়ে আছে। চারদিকে মোম আর চাঁদের আলো ছাড়া অন্য কোনো আলো নেই। জ্বলন্ত মোমের আলোয় উৎসর মুখশ্রী বেশ সুন্দর দেখাচ্ছে। না চাইতেও স্নিগ্ধা কিছুক্ষণ চেয়ে রইল সেই মুখশ্রী পানে। এভাবে চেয়ে থাকার সুযোগ তুমি অনেক পাবে। আমি পুরোটাই তোমার, চেয়ে থাকারও অনেক সময় আছে। আপাতত খেয়ে নাও, অনেকক্ষণ যাবৎ কিছুই খাওয়া হয়নি তোমার। শান্ত স্বরে স্নিগ্ধা নজর সরিয়ে ফেলল। মুখশ্রী ঘুরিয়ে অন্যদিকে চাইল, যার মানে হচ্ছে সে খাবে না উৎসের হাতে। উৎস বার কয়েক ডাকল স্নিগ্ধাকে। স্নিগ্ধা কিছুতেই মুখ এদিকে ঘুরাচ্ছে না দেখে কিছু রাগ নিয়েই উৎস স্নিগ্ধার মুখে এদিকে ঘুরিয়ে মুখে খাবার ঢুকিয়ে দিল। স্নিগ্ধার প্রচুর কান্না পেল। মুখে খাবার রেখেই ফুপিয়ে কান্না করে উঠল। উৎস মুহূর্তেই নরম হয়ে গেল। দুহাত দিয়ে স্নিগ্ধার গাল স্পর্শ করে অস্থির কণ্ঠস্বরে বলে উঠল, প্লিজ কান্না থামাও। কাঁদছ কেন? তুমি অসুস্থ হয়ে পড়বে বলেই তো আমি খাইয়ে দিচ্ছিলাম তোমায়। কাঁদছ কেন এভাবে? অস্থির কণ্ঠস্বরে স্নিগ্ধা কান্না থামাল না, কান্নার বেগ আরও বৃদ্ধি করল। উৎস কি করবে বুঝে উঠতে পারল না। স্নিগ্ধার এমন ফুপিয়ে কান্না করাই অস্থির হয়ে উঠেছে উৎসর মন। দাঁড়ি দাঁড়ি অন্ধকার অম্বর আজকে পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে উঠেছে। জানালার ধারে একদৃষ্টিতে চাঁদের দিকে চেয়ে আছেন কল্যাণী। তার কক্ষে এখন পিনপন নীরবতা বিরাজমান। কক্ষের মধ্যে মিতালি, শারু ঠায় দাঁড়িয়ে আছে কল্যাণীর পিছনে। নীরবতাকে চাপিয়ে ভারী কণ্ঠে কল্যাণী বলে উঠলেন, আদিত, শেরহাম, নেহাল বাড়িতে আসেনি এখনো? ভারী কণ্ঠে মিতালি নিভিয়ে আসা কণ্ঠস্বরে বলে উঠলেন, ওরা এখনো আসেনি, স্নিগ্ধাকে খুঁজছে। উৎস চৌধুরীর বাড়িতে গিয়েছে। উৎস চৌধুরী বাড়িতে, তার মা রয়েছেন। কিন্তু তিনি জানেন না যে ওনার ছেলে আমাদের স্নিগ্ধাকে উঠিয়ে নিয়ে গেছেন। নিভে আসা কণ্ঠস্বরে কল্যাণী কিক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ওদের বাড়িতে ফিরতে বলো, আর খোঁজ করা লাগবে না। আমার বিশ্বাস আছে উৎস চৌধুরী স্নিগ্ধার কোনো ক্ষতি করবে না। উৎস চৌধুরী নিজেই স্নিগ্ধাকে বাড়িতে নিয়ে আসবে। তুমি কিভাবে বুঝলে উৎস চৌধুরী স্নিগ্ধার কোনো ক্ষতি করবে না? অবাক স্বরে মিতালির প্রশ্নে দীর্ঘশ্বাস ফেললেন কল্যাণী। চাপা কণ্ঠস্বরে বলে উঠলেন, ওকালতি করতে করতে মানুষের মনোভাব আমি বেশ ভালো করেই বুঝতে সক্ষম হয়েছি। উৎস চৌধুরীর মনোভাব খারাপ নয়, সেটা আমি সেদিনই পর্যবেক্ষণ করে ফেলেছিলাম। তোমার শুনতে অবাক লাগলেও সত্য, এটা উৎস চৌধুরী বলেছিল তার থেকে বেটার স্নিগ্ধার জন্য কেউ হবে না, কথাটা সত্যই। চাপা কণ্ঠস্বরে শারু। মিতালি অবাক হল। শারু অস্পষ্ট স্বরে বলে উঠল, উনি যদি ভালো হন তাহলে স্নিগ্ধাকে এভাবে অপহরণ কোন উদ্দেশ্যে করলেন? অস্পষ্ট স্বরে উৎস চৌধুরী শুধু এটা দেখাতেই স্নিগ্ধাকে নিয়ে গেছেন যে আমরা চাইলেও স্নিগ্ধাকে ওনার থেকে সরাতে পারব না। এসব বাদ দাও, আদিত, শেরহাম, নেহালকে বলো বাড়ি ফিরতে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দাঁড়ি দাঁড়ি ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধারে বসে আছে শেরহাম, আদিত ও নেহাল রায়। সারাদিন খুঁজেও কোথাও পায়নি স্নিগ্ধাকে। উৎস চৌধুরীর বাড়িতে গিয়েও লাভ হয়নি, সেখানে সে নেই। আদিত উৎসের নামে থানায় স্নিগ্ধাকে অপহরণের মামলা দিয়ে এসেছে। তারাও উৎস আর স্নিগ্ধাকে খুঁজছে। আদিত ক্লান্ত দেহে নিয়ে চুপ করে বসে আছে। বোনকে কোথাও না পেয়ে প্রায় পাগল হয়ে গেছে আদিত। নেহাল রায় আদিতের কাঁধে হাত দিলেন।
আদিত্য নিভে যাওয়া কণ্ঠে বলে উঠল, আমার বোনকে অপহরণের মূল্য বেশ চুকাতে হবে উৎস চৌধুরীকে। শুধু একবার পেয়ে নিই। নিভে যাওয়া কণ্ঠস্বরে। চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -22, লেখিকা অন্তিকা। মিনিট 10 মতো অন্ধকারে বসে আছে স্নিগ্ধা। মোম নিভু নিভু হয়ে আসার পর উৎস উঠে বাড়ির ভেতরের দিকে চলে গিয়েছে। ভেতরে যাওয়ার মিনিট 2 মাঝেই মোম নিভে গেছে আর স্নিগ্ধাও অন্ধকারে একা বসে আছে। পরিবারের চিন্তায় স্নিগ্ধা এতটাই মত্ত হয়েছে, চারদিকে অন্ধকারে তার একটু ভয় অনুভব হচ্ছে না। অবশ্য এত বেশিও অন্ধকার নয়, চাঁদের আবছা আলোয় আলোকিত হয়ে রয়েছে চারদিক। একা একা ভয় করছে অন্ধকারে? ভাবনায় মত্ত থাকায় হুট করে উৎসের কণ্ঠস্বর শুনতে পেয়ে হতচকিত হল স্নিগ্ধা। আবছা আলোয় দেখল উৎস তার পাশের চেয়ারে বসেছে। স্নিগ্ধা আর চোখে তাকাল। হুট করেই উৎস আলোকিতময় কিছু একটা স্নিগ্ধার সামনে তুলে ধরল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে পূর্ণদৃষ্টিতে তাকাতে দেখতে পেল একটা কাছের জারের মধ্যে অনেকগুলো জোনাকি পোকা। জোনাকি পোকার আলোয় স্নিগ্ধা উৎসের দিকে তাকাল। উৎস একদৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা একনজর সেই দৃষ্টি পর্যবেক্ষণ করে নিজের দৃষ্টি সরিয়ে ফেলল। উৎস সেই জারের মুখ খুলে দিয়েছে। জোনাকি পোকা একে একে বেরিয়ে আসছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। পরিবেশটা স্নিগ্ধার ভালো লাগল না শুধু উৎসের উপস্থিতি। উৎস আসার সময় সাথে করে মোম নিয়ে এসেছে, 3টা মোম জ্বালালো সে। স্নিগ্ধার মুখশ্রী পানে তাকিয়ে বিরস কণ্ঠে বলে উঠল, ভাবলাম কই একটু হাসবে, তা নয় মুখ গম্ভীর করে বসে আছো। একদম নিজের ভাইয়ের মতো হয়েছ। তোমার ভাই যেমন আমার বোনের সামনে মুখ গম্ভীর করে রাখে তেমনি তুমিও আমার সামনে মুখ গম্ভীর করে রাখো। বিরস কণ্ঠে স্নিগ্ধা ভ্রু কুঁচকে উৎসের মুখশ্রী পানে তাকাল। উৎসের বাক্য বচন কিথন মস্তিষ্কে আওড়াল। বোন? উৎস বোন বলে কাকে বুঝাচ্ছে? স্নিগ্ধা গমগমে স্বরে বলে উঠল, বোন? কে আপনার বোন? গমগমে স্বরে। উৎস চুপ করে রইল, দৃষ্টি নত করে। কিথন সময় অতিবাহিত হওয়ার পর উৎস ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। স্নিগ্ধার মুখশ্রী পানে তাকাল। ধীর কণ্ঠস্বরে বলে উঠল, তুমি যেহেতু আমার ভালোবাসা সেহেতু তোমার সবটা জানার অধিকার আছে। লম্বা একটা শ্বাস নিয়ে, ইলা হচ্ছে আমার বোন। ধীর কণ্ঠে স্নিগ্ধা কিঞ্চিত চোখ বড় বড় করে তাকাল উৎসের দিকে। অবাক স্বরে বলে উঠল, ইলাদি আপনার বোন মানে? কিভাবে সম্ভব? অবাক স্বরে উৎস আবারও দীর্ঘশ্বাস ফেলল। মৃদু স্বরে বলল, আমার মা আর বাবার লাভ ম্যারেজ হয়েছিল। মায়ের পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। মা বাবাকে অনেক ভালোবেসেছিল এবং এখনও বাসে আই থিঙ্ক। আমার যখন 6 বছর বয়স তখন বাবা অন্য এক মহিলার জন্য আমাকে আর মাকে ছেড়ে চলে যায়। বাবা আর সেই মহিলার মেয়ে হচ্ছে ইলা। সম্পর্কে তো বোনই হয়, সৎ বোন। দীর্ঘ 25 বছর পর ওনার সাথে 3 মাস আগে আমার দেখা হয়েছে। ওনার হার্ট প্রবলেম ছিল, সার্জারিটা আমি করেছিলাম। মৃদু স্বরে স্নিগ্ধা অবাক চোখে উৎসের দিকে তাকিয়ে আছে। উৎসের দৃষ্টি এখন জ্বলন্ত মোমের দিকে। অস্পষ্ট স্বরে বলে উঠল, ইলাদির বাবা আপনারও বাবা? অস্পষ্ট স্বরে উৎস তাচ্ছিল্যর হাসল, বলল, যেই বাবা নিজের 6 বছরের ছেলে ও স্ত্রীকে ফেলে অন্য মহিলার হাত ধরে ছেড়ে চলে যায়, সে বাবা হওয়ার যোগ্য নয়। আমি ওনাকে মনে প্রাণে ঘৃণা করি, বাবা হিসেবে মানি না। তাচ্ছিল্যর হেসে উৎস আর বসে থাকল না। উঠে দাঁড়িয়ে স্নিগ্ধার হাত ধরে স্নিগ্ধাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগল। স্নিগ্ধা অবাক চোখে উৎসের দিকে চেয়ে রইল। বাড়ির ভেতরে কাঙ্ক্ষিত কক্ষের সামনে এসে দাঁড়াল উৎস। পেছনে ফিরে স্নিগ্ধাকে উদ্দেশ্যে বলে উঠল, তোমার রুম, এখানেই থাকবে আজকে থেকে। উৎস পাশের রুমে চলে গেল। স্নিগ্ধা তখনও ঠায় দাঁড়িয়ে রইল। বেয়াদব, অসভ্য, চরিত্রহীনের পাশাপাশি লোকটা অদ্ভুত। ভাবতে ভাবতে স্নিগ্ধা ঘরে প্রবেশ করল। দাঁড়ি দাঁড়ি রাত প্রায় 3টার কাছাকাছি। আদিত্য নির্ঘুম। স্নিগ্ধা কোথায় আছে, কোন অবস্থায় আছে ভেবে ভেবে অস্থির হচ্ছে আদিত্য। রুমে লন্ত লাইটের আলো শের মতো ঠেকেছে আদিতের কাছে। রুমের দরজায় ঠক ঠক আওয়াজে দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল আদিত্য। দরজা খুলে দেখল কল্যাণী দাঁড়িয়ে আছে। এখনো ঘুমাসনি কেন? স্নিগ্ধা কোথাও নেই, কোথাও খুঁজেও পাইনি। এই অবস্থায় আমি ভাই হয়ে কিভাবে ঘুমাবো মা? অহেতুক অস্থির হচ্ছিস। উৎস চৌধুরীর উপর আমার ভরসা আছে। স্নিগ্ধার কোনো ক্ষতি হবে না। ভাবছি কি জানিস? মৃদু স্বরে কিভাবে ভরসা করছো ওই অসভ্য লোকটাকে? ওর সাহস হয় কি করে আমার বোনকে উঠিয়ে নিয়ে যাওয়ার? একবার শুধু পেয়ে নেই, ওর খবর করে ছাড়ব। রাগান্বিত কণ্ঠস্বরে অযথা রাগ করিস না। আমি যখন বলছি উৎস চৌধুরী স্নিগ্ধার ক্ষতি করবে না মানে করবে না। এটা নিয়ে ভাবিস না। মনে করে স্নিগ্ধা প্রাণবন্ত হওয়ার জন্য একটা ট্যুরে গিয়েছে। এখন আমার ভাবনার কথা শুন। কালকে ইলার পরিবারকে ডিনারে ইনভাইট করব তোর আর ইলার বিয়ের কথা বলতে। এক নিঃশ্বাসে
কল্যাণী এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপাচ্ছেন। আদিত্য নির্ভীক হয়ে চেয়ে আছে কল্যাণীর দিকে। বিছানার পাশে থাকা টেবিল থেকে গ্লাস ভর্তি জল নিয়ে কল্যাণীর সামনে ধরল আদিত্য। কল্যাণী পানিটুকু জল খেয়ে তাকালো আদিতের দিকে। আদিত্য নির্লিপ্ততাভাবে গ্লাস হাতে নিয়ে পুনরায় টেবিলে রেখে দিয়ে মায়ের মুখশ্রী পানে তাকিয়ে মৃদু স্বরে বলে উঠল, বিয়ের কথা না তুললেই কি নয়? আমি ইলাকে আমার সাথে জোড়াতে চাই না। মৃদু স্বরে কল্যাণী তির্যকভাবে তাকালেন আদিতের দিকে। মুখশ্রী খানিকটা কঠোর করে বলে উঠলেন, সবটা মজা পেয়েছ? মেয়েটাকে ভালোবাসার, একসাথে থাকার স্বপ্ন দেখিয়েছ। মেয়েটা তোমায় অসম্ভব ভালোবাসে, এত যে অপমান করো তবুও তুমিই করে। এখন তুমি ওকে ভালোবাসো না, বিয়ে করতে চাও না বলে মেয়েটার মন বিষিয়ে তুলো না। আমি স্পষ্ট কথা, ইলার সাথেই তোমার বিয়ে হবে। কালকে আমরা এটা নিয়ে দুই পরিবার ডিসকাস করব। তোমার মতামত আর গ্রহণযোগ্য নয়, আমি যা বলবো তাই হবে। কঠোর কণ্ঠস্বরে কল্যাণী আর দাঁড়ালেন না, হনহন করে বেরিয়ে গেলেন। আদিত্য মনে মনে হাসল, যেখানে জীবনের নিশ্চয়তা নেই সেখানে নিষ্পাপ একজনকে নিজের সাথে জড়িয়ে তাকেও অনিশ্চিততায় ভোগান্তি করাতে আদিত্য অনিচ্ছুক, ভীষণভাবে অনিচ্ছুক। এত অনিচ্ছুকতার মাঝে আদিত্য চায়, ইলাকে ভীষণ চায়। কিন্তু ওই যে অনিশ্চিত জীবন। দীর্ঘশ্বাস ফেলল আদিত্য, মাথা প্রচুর যন্ত্রণা করছে। প্রথমত স্নিগ্ধাকে কি প করে নিয়ে গেছে উৎস চৌধুরী। দ্বিতীয়ত, যেই প্রফেশনটা আদিত্য নিজ ইচ্ছায় বিষণ্ণতায় আপন করে নিয়েছিল, এরপর হুট করেই নিজ ইচ্ছাটা ছেড়ে দিয়েছিল, সেই প্রফেশন আবার ফিরে আসতে চাইছে। পরিচয় গোপন রেখে প্রফেশনটা পালন করলেও তার পরিচয় লিক হয়ে গেছে এমন একটা দলের কাছে যাদের লিডারকে টাকার বিনিময়ে মা অর্ডার করেছিল আদিত্য। যে দলের নাম। আদিতকে খুঁজতে খুঁজতে তারা বিপুল রায় অবধি পৌঁছে গেছে। বিপুল রায়কে গার্ড দেওয়া সকল বডিগার্ডকে করে বিপুল রায়কে কিডন্যাপ করে নিয়ে গেছে যে গ্রুপের সদস্যরা। রাত 2টোর দিকে তার ফোনে একটা মেইল আসে, সে সাথে একটা ভিডিও ওপেন করে আদিত্য হয়েছিল। বিপুল রায়কে কোক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ওনার বুকের উপর পা দিয়ে যে গ্রুপের বর্তমান লিডার বিশ্রী কয়েকটা গালি দিয়ে আদিতকে হুমকি দিয়েছে, যদি সে তাদের কাছে আত্মসমর্পণ না করে তাহলে বিপুল রায়ের এমন অবস্থা করবে আদিত্য ভাবতেও পারবে না। আর ভাবতে পারল না আদিত্য, চুল খামচে বিছানায় বসে রইল। মাথায় তীব্র যন্ত্রণা করছে আদিতের। সে তো সবটা ছেড়ে দিয়েছে, তবে এখন এই ঝামেলা কেন হচ্ছে? হাস্যকর লাগলেও আদিতের মনে একটা কথাই ঘুরছে, পাপ তার বাপকেও ছাড়ে না। দাড়ি যান, শুভসকাল। শুভ দিয়ে সকাল শুরু হয়েছে মানে দিনটা প্রচুর ভালো কাটবে তোমার। শুধু আজকের সকাল আর দিনটা কেন, প্রতিটা সকাল তোমার শুভ হোক সেই কামনাই করি। কথাগুলো তোমায় সামনাসামনি বলতে পারতাম, তবে বলিনি কেন জানো? আজকে সেপ্টেম্বর মাসের সূচনা, আজকে নাকি বিশ্ব চিঠি দিবস। ভাবলাম তোমায় চিঠি দেওয়া যাক। চিঠিতে প্রেম জমে বেশি, অন্যরকম অনুভূত হয়। সে যাই হোক, পাশে ব্রেকফাস্ট রাখা আছে, খেয়ে নাও এবং ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসো। চিঠি দিবস একটু অন্যরকমভাবে উপভোগ করব এবং তোমায় আজ খুশি করার সর্বোচ্চ চেষ্টা করব। তৈরি হয়ে নিচে আসো, ভালোবাসি। ইতি। স্নিগ্ধার উৎস। নির্লিপ্ততাভাবে চিঠির কথাগুলো মনে মনে আওড়াল স্নিগ্ধা। শেষে স্নিগ্ধার চোখ আটকে গেল ভালোবাসি শব্দটাতে। চলবে। নিরোদ ক্লেশের অন্ত। বোনাস পর্ব। লেখিকা অন্তিকা। নির্লিপ্ততাভাবে চিঠির কথাগুলো মনে মনে আওড়াল স্নিগ্ধা। শেষে স্নিগ্ধার চোখ আটকে গেল ভালোবাসি শব্দটাতে। তাচ্ছিল্যর হেসে স্নিগ্ধা বিছানা থেকে উঠল। হা করে তাকিয়ে আছো কেন? মুখ হল মৃদু স্বরে। স্নিগ্ধা উৎসের মুখশ্রী পানে তাকিয়ে আছে। অনেকটা উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে তার মুখশ্রী পানে। এক হাতে পায়েসের বাটি, আরেক হাতে এক চামচ পায়েস স্নিগ্ধার মুখের সামনে ধরে রেখেছে উৎস। স্নিগ্ধা মুখ হা করল না, গম্ভীর স্বরে বলে উঠল, ভোর মতো কিডন্যাপ তো করে এনেছেন, কোথায় এনেছেন তা বললে খুশি হতাম। গম্ভীর স্বরে উৎস ভাবুক চেহারা করল, স্নিগ্ধার কথার ফাঁকে পায়েস ভর্তি চামচটা স্নিগ্ধার মুখে প্রবেশ করিয়ে দিল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে উৎসের দিকে তাকাল। উৎস স্নিগ্ধার এহেন মুখশ্রী দেখে মৃদু হেসে বলে উঠল, আমরা চট্টগ্রাম আছি, জেদ বাদ দিয়ে খেতে থাকো। চট্টগ্রামের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল স্নিগ্ধার। চট্টগ্রাম? কোথায় ঢাকা আর কোথায় চট্টগ্রাম? স্নিগ্ধা রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি চরম লেভেলের একটা অসভ্য লোক। আমায় কেন এখানে এনেছেন? নাটক করেন? হ্যাঁ, যত সব অসভ্য লোক। আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে ফিরিয়ে দিন। রাগান্বিত স্বরে উৎস ভাবুক স্বরে বলে উঠল, অসভ্য? কিছু করেছি আমি? আচ্ছা, অসভ্য যখন বলেছ এদিকে এসো। করা একটা মুখে যেই ট্যাগ দিয়েছ ওই ট্যাগ অর্জন করি। হানিমুন করতে এলাম, একদিনও হলো না আর বাড়ি ফিরতে চাইছ? আমাকে কি তোমার ভাই ব্রাদার্স পেয়েছ যে ঘুরতে এসে দুদিন হতে না হতেই বাড়িতে চলে যাব? শুনো মেয়ে, ভালোবেসে খাইয়ে দিচ্ছি,
চুপচাপ আমার ভালোবাসা উপভোগ করো। রাগ উঠালে তোমায় মুখ হাওয়া শুরু করব, নিশ্চয়ই এটা চাও না। তাই চুপ করে যা করছি তা সহ্য করো, ভাবুক স্বরে। স্নিগ্ধা ভ্রু কুঁচকেই রইল, তবে কিছু বলল না। উৎস স্নিগ্ধার নীরবতা দেখে মুচকি হাসল। সযত্নে পায়েস খাওয়ানো শেষ হলে উৎস বলে উঠল, এই শুভ্র 3 পিসে তোমায় সুন্দর লাগছে। শুভ্র স্নিগ্ধা, উৎস চৌধুরী পছন্দ আছে বলতে হবে। স্নিগ্ধা উত্তর করল না, চুপচাপ নাস্তা শেষ করল উৎসের হাতেই। পরিবার থেকে আলাদা করে সুদূর এই চট্টগ্রামে এনে আদর মাখিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। স্নিগ্ধার কাছে বিষয়টা জুতা মেয়ে রে গরু দানের মতোই ঠেকল। তুমি কি তৈরি সুন্দর একটা দিন উপভোগ করার জন্য? আশা করি এবারের চিঠি দিবস অন্যতম কাটবে তোমার। মুচকি হেসে স্নিগ্ধা কিছু বলল না, বরাবরের মতো নীরব থাকল। টিস্যু দিয়ে উৎস স্নিগ্ধার মুখ মুছিয়ে উঠে দাঁড়াল। স্নিগ্ধার হাত ধরে স্নিগ্ধাকে দাঁড় করাল। চল যাওয়া যাক বলে হাঁটা ধরল বাড়ির বাহিরে যাওয়ার জন্য। সুদূর চট্টগ্রাম আনার কারণ? স্নিগ্ধার প্রশ্নের উত্তর উৎস স্নিগ্ধার দিকে না ফিরেই দিল। ওখানে থাকলে কি আর তোমার ভাই ব্রাদার্সরা তোমার আমার প্রেম জমতে দিত? দিত না, তাই এখানে আসা। এটা আপনার বাড়ি, কোথায় যাবেন আমাকে নিয়ে? এই বাড়িতে কেউ থাকে না। বাড়িটা বাবা নামক অযোগ্য ব্যক্তিটা থাকাকালীন বানানো হয়েছে। আমরা এই বাড়িতেই থাকতাম। মা বাড়িটাকে ভালোবাসেন। এখানে আমার দুঃসম্পর্কের মামা মামি থাকেন। বাবা হঠাৎ করে চলে যাওয়ার পর মামির সাথে দেখা হয় মায়ের। মা অনেক ভেঙে পড়েছিল, মামি মাকে সামলিয়েছে। সেই থেকেই ওনাকে মামি আর ওনার স্বামীকে মামা ডাকি। ওনাদের 2 মেয়ে 1 ছেলে। মায়ের কেউ ছিল না, আমরাও ঢাকা চলে যাব ঠিক করেছি। মামিদের অবস্থাও ভালো ছিল না, তাই ওনাদের এখানে থাকাতে বলেছেন। মা বছরে একবার এখানে আসেন। আপাতত কোথায় যাব গেলে দেখতে পাবে। স্নিগ্ধা আর কিছু জিজ্ঞাসা করল না। উৎস গাড়িতে উঠে বসল, স্নিগ্ধাকেও তার পাশে বসালো। প্রায় আধা ঘন্টার জার্নি শেষ করে গাড়ি একটা পার্কের সামনে এসে দাঁড়াল। উৎস গাড়ি পার্ক করে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। নেমে স্নিগ্ধার কাছে এসে গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে দিল, এই আশায় স্নিগ্ধা তার হাত ধরে বেরিয়ে আসবে। কিন্তু না, স্নিগ্ধা নিজ থেকেই বেরিয়ে আসল। উৎস নিজের বাড়ানো হাতের দিকে চেয়ে মুচকি হাসল। আমরা বর্তমানে ডিসি পার্কে এসেছি। ফেব্রুয়ারিতে এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়। চারদিকে নানান ফুল, পার্কের মনোরম পরিবেশ। ফুল আর ফুল। এখন অত ফুল না থাকলেও চলবে, কারণ আমার পাশে তুমি নামক ফুল আছো। মৃদু হেসে স্নিগ্ধা কিছু বলল না। উৎস স্নিগ্ধার হাত ধরে পার্কের টিকিট কেটে ভেতরে ঢুকল। আসো, প্রথমে আর্ট প্রদর্শনী ঘুরে আসি, এরপর আশেপাশে ঘুরব। উৎসের কথামতো আর্ট প্রদর্শনীতে গেল স্নিগ্ধা আর উৎস। নানা ধরনের আর্ট দেখে স্নিগ্ধা চেয়ে চেয়ে পর্যবেক্ষণ করতে লাগল সবটা। একদিকে স্নিগ্ধা আর্ট পর্যবেক্ষণ করছে, অন্যদিকে উৎস স্নিগ্ধার মুখশ্রী পর্যবেক্ষণ করছে। স্নিগ্ধার এমন কৌতূহলী মুখশ্রী দেখে মুচকি হেসে উঠল উৎস। স্নিগ্ধা নজর ঘুরিয়ে উৎসের দিকে তাকাল। উৎস বুকে হাত দিয়ে বলে উঠল, আহ মেয়ে, এভাবে হুটহাট তাকাতে নেই। হার্টবিট মিস হয়ে যায়, বুঝো না? আমি রে তোমায় বিধবা আর আমার বাচ্চাদের বাবা হারা করতে চাই না। বুকে হাত দিয়ে যত্তসব তু কথা আপনার মুখেই আসে, বিরক্ত মাখা কণ্ঠস্বরে। আমার তুর কথা শুনে বুঝি তোমার বুকে হাহাকার করছে? এত ভালোবাসো? ভালো না বাসলে তো বলতে না, যত্তসব ফালতু কথা আমার মুখেই মানায়। উফফ জান, এত ভালোবাসো আগে জানতাম না। ধীর কণ্ঠস্বরে, আপনার মতো লোক আগে কখনো দেখিনি। একটাও কথা বলবেন না আর। রাগান্বিত স্বরে উৎস মিটমিট হাসল, ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল, হলেও তোমারই তো। তোমাকে রাগাতে আমার এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না। মিটমিট হেসে, আপনাকে আমার প্রচুর অসহ্য লাগে। আপনার থেকে মুক্তি পেলে আমি আমার জীবনে সবথেকে বেশি খুশি হব। রাগান্বিত স্বরে উৎস প্রতিক্রিয়াবিহীন হল, শান্ত চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধা উৎসের মুখশ্রীপানে তাকাল। উৎসের চোখে চোখ পড়তে থমকে গেল স্নিগ্ধা। অদ্ভুত চাহনি উৎসের। দাড়ি। সকাল থেকে বমি করতে করতে বেশ দুর্বল হয়ে পড়েছে শারু। কিছু খেতে পারছে না, খেলেই বমি করে ফেলে দিচ্ছে। শেরহাম বিছানায় শুয়ে থাকা শারুর দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটা অনেক ঝিমিয়ে গেছে। কতটা দুর্বল হলে চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে শারুর। শেরহাম দীর্ঘশ্বাস ফেলল, নিচু স্বরে বলে উঠল, শারু, কেমন লাগছে? বেশিই খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাই। নিচু স্বরে শারু চোখ মেলে শেরহামের দিকে তাকাল। দুর্বল, অস্পষ্ট স্বরে বলে উঠল, ঠিক আছি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ঘুমাবো। শেরহাম শারুর কথার উপরে আর কোনো কথা বলল না। শুকনো ঢোক গিলে উঠে গিয়ে শারুর পাশে বসল। শারুর হাত শক্ত করে ধরে শারুর কপালে আলতো করে মুখ হেলো। মৃদু স্বরে বলে উঠল, ভালোবাসি তোমায়। মৃদু স্বরে শারু শুনল না,
ঘুমে আচ্ছন্ন হল। শেরহাম কিত্থন ওভাবে থেকে উঠে চলে গেল। দাড়ি দাড়ি, বিকালকে ছাপিয়ে প্রায় সন্ধ্যা নেমে আসবে এমন ভাব। উৎস স্নিগ্ধাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এসে এখন পতেঙ্গা এসেছে। চারদিকে মানুষে ভরপুর, সূর্য অস্ত যাচ্ছে, সবাই সবার মতো খুশ মেজাজে প্রিয়জনের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পরিবেশটা ভীষণ পছন্দ হবে যে কারোরই, কিন্তু স্নিগ্ধার হল না, খানিকটা বিরক্তবোধ করল। উৎস স্নিগ্ধার হাত ধরে পানিতে পা ভিজিয়ে ধারে হাঁটা শুরু করল। আজকের দিনটা কেমন লেগেছে তোমার? উৎসের প্রশ্নে স্নিগ্ধা খানিকক্ষণ চুপ থেকে বলে উঠল, ভালো লেগেছে, তবে আপনি সাথে ছিলেন দেখে ভালোটার থেকে বিরক্ত লেগেছে বেশি। কেন এমন করছেন আমার সাথে? আমার এমন জোরাজোরি ভালো লাগছে না। আমাকে বাড়িতে ফিরিয়ে দিন, আমার দ্বারা কখনো সম্ভব না আপনাকে ভালোবাসা। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? প্রথম দেখাতেই আপনি এতসব করতে কিভাবে পারেন? একটা মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে কিভাবে পরিবার থেকে দূরে সরিয়ে তুলে আনতে পারেন? জোর করে ভালোবাসা আদায় করা সম্ভব নয়, কখনোই নয়। উৎস স্নিগ্ধার অদ্ভুত কণ্ঠস্বরের বাক্য বচন শুনে নির্লিপ্ততাভাবে তাকালো স্নিগ্ধার মুখশ্রী পানে। স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে আছে, চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। উৎসের ভালো লাগলো না বিষয়টা। হ্যাঁ, আসলেই তো জোর করে ভালোবাসা হয় না। উৎস ভালোবাসে দেখে কি স্নিগ্ধাকেও বাসতে হবে নাকি? উৎস ভাবল, ভাবতে ভাবতেই বলে উঠল, বুঝলাম, তোমার ভালো লাগছে না। চল যাওয়া যাক। উৎস স্নিগ্ধার হাত ছাড়ল না। মানুষের গায়ের সাথে স্পর্শ না লাগিয়ে ওভাবে স্নিগ্ধাকে নিয়ে সিঁড়ি দিয়ে যেতে লাগল। গাড়ি যেখানে রেখে এসেছে সেখানে যেতে যেতে পথে দাঁড়ালো উৎস। চারদিকে অনেক কিছুর দোকান। দোকানের মধ্যে কিছু একটা নজরে আসতে উৎস স্নিগ্ধাকে নিয়ে দোকানে গেল। একটা ডিজাইন করা কাঠের আয়না, দুজোড়া কাচের লাল চুড়ি, কালো টিপ ও কাজল কিনল। নিজ হাতে স্নিগ্ধার হাতে কাচের চুড়ি পরিয়ে দিল। টিপের পাতা থেকে একটা টিপ নিয়ে স্নিগ্ধার কপালে পরিয়ে দিল। কাঠের আয়নাটা স্নিগ্ধার সামনে ধরে মৃদু কণ্ঠে বলে উঠল, দেখো, তোমাকে টিপ দেওয়াতে কত সুন্দর দেখাচ্ছে। কাজল তো আমি পরিয়ে দিতে পারবো না, পরে আয়না দেখো, অপরূপ সুন্দর লাগে তোমায়। স্নিগ্ধা আয়নায় তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ তাকিয়ে উৎসের চোখের দিকে তাকালো। স্নিগ্ধার অদ্ভুত লাগল, উৎসের চোখে অন্যরকম কিছু একটা আছে, যে অন্যরকম কিছু আজ অবধি স্নিগ্ধা কারো চোখে দেখেনি তার জন্য। চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -23, লেখিকা অন্তিকা। অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত হয়ে চোখে কাজল পড়ল স্নিগ্ধা। উৎসের কিনে দেওয়া সেই আয়নায় নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। খারাপ দেখাচ্ছে, উহু, একটুও খারাপ দেখাচ্ছে না। মাঝে মধ্যে কদাচিৎ স্নিগ্ধা চোখে কাজল দিয়েছে, টিপ তো কোনোদিনই পড়েনি। এই প্রথম, খারাপ লাগছে না দেখতে। ভাবুক হল স্নিগ্ধা, আজকের পুরো দিনটা একবার স্মরণ করল। না, খারাপ কাটেনি, ভালোই, সুন্দর অনুভূতির সাথে কেটেছে। তবে প্রকাশ করেনি, প্রকাশ করতেও চায়নি। কেন করবে? উৎস চৌধুরীকে সে চেনে না, চেনে শুধু একজন অসভ্য, বেয়াদব হিসেবে যে কিনা একটা মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে পরিবার থেকে আলাদা করে সুদূর চট্টগ্রাম নিয়ে এসেছে কেবল জোর করে তাকে ভালোবাসাতে। এমনটা হয় নাকি? স্নিগ্ধার একটুও ভালো লাগছে না, উল্টো অসহ্য লাগছে। দুটো দিন হয়ে গেল মায়ের সাথে কথা হয়নি, মাকে দেখেনি চোখের সামনে। ভাই, বৌদি পরিবারের কাউকেই দেখেনি। কিভাবে সময় যাচ্ছে তার? বাড়িতে থাকলে নিশ্চয়ই প্রতিদিনের মতো কল্যাণী স্নিগ্ধাকে খাইয়ে দিত। উৎসও তো নিজ হাতে স্নিগ্ধাকে খাইয়ে দেয়। যদিও বিষয়টা স্নিগ্ধার পছন্দ হয় না। মায়ের কথা, পরিবারের কথা ভেবে স্নিগ্ধার কান্না এলো। ঢাকা থেকে চট্টগ্রাম বেশ দূরে। স্নিগ্ধা যদি পালিয়েও যায় কিভাবে ঢাকা ফিরবে? না আছে তার কাছে টাকা, আর না আছে বাড়িতে যোগাযোগ করার জন্য ফোন। অন্যথায় এই লোকটার কাছেই বন্দিনী হয়ে থাকতে হবে এখানে। যা স্নিগ্ধা মানতে চায় না, ইচ্ছে হয় না বিন্দুমাত্র। দাড়ি দাড়ি, কল্যাণী কৌশিক চৌধুরীকে ডিনারে দেখছেন সপরিবারে। পরিবার বলতে কৌশিক চৌধুরী, ইলা আর প্রমীলা চৌধুরী। কৌশিক চৌধুরী কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে কল্যাণী কেন তাদের ডিনারে ইনভাইট করেছেন। তবুও ইলার জোরাজুরি ও সম্মান রক্ষার্থে ওনারা রায়বাড়িতে আসলেন। কল্যাণী সহ বাকিদের খাবার দাবারের ভারী তোড়জোড়। সবাই ব্যস্ত হয়ে উঠেছে ওনাদের নিয়ে। ইলা চারদিকে নজর বুলালো, আদিতকে কোথাও দেখল না। পরবর্তী পর্ব মেঘবতী পেজটিতে পাবেন। সুযোগ বুঝে মায়ের কাছ থেকে উঠে গিয়ে পা বাড়ালো আদিতের কক্ষের দিকে। আদিতের কক্ষে গিয়ে দেখল আদিত কক্ষে নেই। ইলা বাছো বিচার না করে বেকনিতে গেল। আদিত রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে চমকাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, বাতাসের সাথে সাথে সেগুলো আদিতের শরীরে পড়ছে। এত অশান্তির মাঝেও আদিত শান্তি পেল যেন। ইলা ঠোঁটে ঠোঁট চেপে নিঃশব্দে হাসল, পা টিপে টিপে আদিতের পিছু গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। মৃদু স্বরে বলল,
বিপরীত ধর্মের চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আপনি আমি হচ্ছি বিপরীত ধর্মের চার্জ। আপনাকে আমি আকর্ষণ করলেও আপনি বিকর্ষণ করে এখানে একা দাঁড়িয়ে আছেন। এটা কি ঠিক নয়? ভালোবাসি বলেই এত আকর্ষণ আকর্ষণ খেলছি, নয়তো কবেই আপনাকে বিকর্ষণ করতাম। হুহ, মৃদু স্বরে। ইলার মৃদু স্বরে বলা কথার মাঝে আদিত্য অভিমান খুঁজে পেল। তবে মুখে কিছু বলল না, আর না ইলাকে নিজের থেকে ছাড়িয়ে ওর মুখশ্রী পানে তাকাল। আদিত্য নীরবে আধার অম্বরের দিকে চেয়ে আছে। আদিতের সারা শব্দ না পেয়ে ইলা পুনরায় শুধাল, আজকে আপনার আমার বিয়ের কথা ফাইনাল করেই বাড়ি যাব, মাইন্ড ইট। আর কোনো বাহানা শুনব না আপনার, বুঝলেন আদু? আদিত্য এতক্ষণ না ফিরলেও এখন ফিরল। ইলার মুখশ্রী পানে চেয়ে থাকল কিছুক্ষণ। আদিতের এহেন চাহনি দেখে ভ্রু কুঁচকে গেল ইলার। সন্দিহান স্বরে বলে উঠল, আপনার মুখশ্রী এমন কেন দেখাচ্ছে? এমন শুকনোভাবে নির্লিপ্ততা হয়ে আছেন কেন? আমার উপস্থিতি আপনার ভালো লাগছে না? সত্যিই সত্যিই আমায় আর ভালোবাসেন না? সন্দিহান স্বরে আদিত্য কিতক্ষণ সময় নিল, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, আর 2 ঘন্টা পর 12টায় আমার ফ্লাইট, ইমার্জেন্সি কানাডা ব্যাক করছি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ইলা চোখ বড় বড় করে অবিশ্বাসের নজরে তাকালো আদিতের দিকে। এক কদম পিছিয়ে গিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, মিথ্যে কথা কেন বলছেন? মশকরা করছেন? দেখুন, আজকে আমাদের বিয়ের কথাবার্তা বলা হবে। আপনি আপনি এমন মশকরা করে আমার মন খারাপ করাতে পারেন না। অস্পষ্ট স্বরে আদিত্য দীর্ঘশ্বাস ফেলল। শান্ত নজরে ইলার চোখের দিকে তাকাল, এগিয়ে গিয়ে দুহাত দিয়ে ইলার গাল স্পর্শ করল। ধীর কণ্ঠে বলল, তোমায় ভালোবাসি, তবে আমার এখন কিছু করার নেই, ইমার্জেন্সি কানাডা যেতে হবে। ধীর কণ্ঠে ইলার যেন শ্বাসরুদ্ধ হয়ে এলো। আদিত্য কানাডা চলে যাচ্ছে, ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল ইলার। ইলা আদিতের দুহাত গাল থেকে সরিয়ে আদিতের শার্টের কলার চেপে এক ঝাঁকুনি দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আবার আমায় একা রেখে কানাডা চলে যাচ্ছেন? 4 বছর, 4টা বছর আপনার জন্য অপেক্ষা করেছি। আপনাকে ভীষণ ভালোবেসেও চোখের সামনে একটা বারের জন্য দেখতে পাইনি। ভীষণ করে চাইলেও আপনার কণ্ঠস্বর শুনতে পাইনি। কেবল সবটা কল্পনা করে গিয়েছি আপনাকে ভালোবেসে। সেই আপনি আবার আসলেন। আপনাকে পেতে না পেতেই আপনি আবার আমায় ফেলে একা করে কানাডা যাওয়ার কথা বলছেন। কিভাবে বলছেন এটা? ভালো না বাসলে বলে দিন, কখনো আপনার 2 চোখের সামনে আসব না। আই প্রমিস। দাঁতে দাঁত চেপে ভালোবাসি, তবে বুঝার চেষ্টা করো। তখনও আমি পরিস্থিতির শিকার, আর এখনও যদি আমি কানাডা না যাই তাহলে বাবাকে হারিয়ে ফেলব চিরদিনের জন্য। কখনো বাবা বলে ডাকতে পারবো না বাবাকে। তাই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে কানাডা যেতে হচ্ছে। থেমে থেমে ইলা থমকালো, অবাক স্বরে বলল, আঙ্কেল। আঙ্কেলের কি হয়েছে? বাঁচাতে পারবে না মানে? অবাক স্বরে আপাতত তোমায় বুঝিয়ে বলতে পারবো না, তবে এতটুকু বুঝো আমাকে ইমার্জেন্সি কানাডা ব্যাক করতে হবে। কথা দিচ্ছি, এবার আসলে আর কখনো তোমায় একা করে ছেড়ে যাব না। আসার সময় বাবাকে নিয়েই আসব, আমাদের হ্যাপি ফ্যামিলি হবে। শুধু এইবারই। করুণ স্বরে ইলা ছেড়ে দিল আদিতের শার্ট। ফুপিয়ে কান্না করে উঠল। আদিত্য দুহাতে আগলে নিল ইলাকে। ইলার মাথায় মুখে শক্ত করে জড়িয়ে রাখল ইলাকে। চোখ মুছো, নিচে চল। ইলা চোখ মুছে নাক টানল। ইলার নাক টানা দেখে আদিত্য ফিক করে হেসে উঠল। ইলার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলের গুচ্ছ সরিয়ে কানে গুজে দিল। ইলা ঢোক গিলল। আদিত্য ইলার হাত ধরে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। সবেমাত্র সবাই ডাইনিংয়ে বসেছে। তন্মধ্যে ইলার বাবা কৌশিক চৌধুরী, ইলা কোথায়? বলে উঠলেন। প্রমীলা তাকিয়ে দেখলেন ইলা কোথাও নেই। তবে চোখ দিয়ে বুঝালেন আছে হয়তো আদিতের পাশে। চোখের ইশারা শেষ হতে না হতেই আদিত্য ইলাকে নিয়ে সেখানে হাজির হল। আমি সোজাভাবে বলতে ভালোবাসি। তোমাদের সামনে রেখেই যা বলার বলতে চাই ও করতে চাই। বলেই আদিত্য নিজের পকেট থেকে একটা রিংয়ের বাক্স বের করল। রিংটা হাঁটু গেড়ে ইলার সামনে এগিয়ে দিয়ে বলে উঠল, আই লাভ ইউ ইলা, উইল ইউ ম্যারি মি? ইলা কিছুক্ষণ আগের যাতনা ভুলে গেল কিক্ষণের জন্য। খুশ মেজাজে মুখ হাত দিয়ে তাকালো আদিতের দিকে। খুশিতে ইলার চোখে পুনরায় অশ্রু জমে গিয়েছে। নজর সরিয়ে বাবা মায়ের দিকে তাকালো সে। ইলা লক্ষ্য করল মায়ের মুখে প্রশান্তির হাসি। বাবা মুখ গম্ভীর করে রেখেছে, বিষয়টা ভাবাচ্ছে ইলাকে। মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠা মুখশ্রী দপ করে নিভে গেল। ইলা কৌশিক চৌধুরীর দিকে চেয়ে আছে। কৌশিক চৌধুরী ইলার দিক থেকে নজর সরিয়ে প্রমীলার দিকে তাকালেন। দেখলেন প্রমীলা হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে ইলার দিকে। অর্থাৎ তিনি খুশি। কৌশিক চৌধুরী মৃদু হেসে তাকালেন ইলার দিকে। ইলার মুখে হাসি ফুটে উঠল। ইলা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো, হাত বাড়িয়ে দিল আদিতের দিকে। আদিত্য রিংটা ইলার হাতে পরিয়ে দিল। ইলা লাজ লজ্জা ভুলে গিয়ে জড়িয়ে ধরল আদিতকে। মুহূর্তেই ডাইনিং টেবিলে বসা সকলের হাসির আওয়াজ শুনতে পেল ইলা।
পরক্ষণেই ছেড়ে দিল আদিতকে। ইলা খুশি মনে প্রমীলা চৌধুরীর কাছে গেলেন, তিনি মেয়ের গাল স্পর্শ করে চুমু খেলেন আলতো। মাথায় হাত বুলিয়ে দিলেন। ডাইনিং টেবিলে সবার মধ্যে উচ্ছ্বাস। অবশেষে একটা সম্পর্ক জোড়া লাগল। তবে কৌশিক চৌধুরী আদিতের সাথে দৃষ্টি মেলাতে পারছেন না। আদিতকে ইলার থেকে দূরে সরে যাওয়ার জন্য ইলার মিথ্যে কথা ও অনেক অপমান করেছেন তিনি আদিতকে। স্নিগ্ধা কোথায় শাশুড়িমা? ইলার হঠাৎ প্রশ্নে রায়বাড়ির লোকজন ইতস্তত বোধ করলেন। পরক্ষণেই কল্যাণী বলে উঠলেন, স্নিগ্ধা দুদিন হলো ওর মামার বাড়ি গিয়েছে, এখানে ভালো লাগছে না তাই ভাবল ঘুরে আসবে, মৃদু স্বরে। ইলা কিছু বলল না, প্রায় অনেকক্ষণ ধরে গল্প গুজব হল। আদিত কৌশিক চৌধুরীর সাথে সেধে কথা বলল, যার অর্থ সে কৌশিক চৌধুরীর করা মিথ্যে ওই কাণ্ড ভুলে গিয়েছে। পরিবারের খুশির সময়ে আদিত দেয়াল ঘড়ির সময় দেখল, প্রায় 11টার কাছাকাছি। বেরোতে হবে তাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। না চাইতেও মৃদু স্বরে বলে উঠল, এখন তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, আর 1 ঘন্টা পর আমার ফ্লাইট। ইমার্জেন্সি কানাডা ব্যাক করতে হচ্ছে, তাই ইলার সাথে বিয়ে ফাইনাল করলাম। বাকিটা তোমরা দেখে নিও, আমার অনেক দরকারি কাজ পড়ে গেছে। কানাডা যেতেই হবে, মৃদু স্বরে। চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -24, লেখিকা অন্তিকা। আজকে আমরা একটা সম্পর্ক গড়ার আলোচনা করছি, এর মাঝে কি এমন ইমার্জেন্সি কাজ পড়ল তোমার যে কিছুক্ষণ পরই তোমাকে ফ্লাইট ধরে কানাডা ব্যাক করতে হবে? হালকা রাগ মিশ্রিত কণ্ঠে আদিত কল্যাণীর কথায় মুখভঙ্গি পাল্টাল। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, আপাতত আপাতত বুঝনোর পরিস্থিতি নেই মা। আর কিছুক্ষণ পর আমার ফ্লাইট, বেরোতে হবে। কথা দিচ্ছি দ্রুতই ফিরে আসব। ঢোক গিলে কল্যাণী আর কিছু বলতে নিবে, এর মাঝে ইলা মুখ কালো করে বলে উঠল, দ্রুত ফিরবেন, কথা যখন দিয়েছেন তাহলে যান। শাশুড়িমা, অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে ওনার। ফ্লাইটেরও দেরি হয়ে যাচ্ছে, উনি সামনে এগোক। মুখ কালো করে কল্যাণী নিশ্চুপ হয়ে ইলার মুখশ্রী পানে তাকিয়ে আছেন। মেয়েটার ফর্সা মুখশ্রীতে আধারে ছেয়ে আছে। কণ্ঠে অভিমান স্পষ্ট ছিল। কল্যাণীর খারাপ লাগল, মেয়েটা আজকে কত খুশি ছিল তা উনি ইলার মুখশ্রী দেখে বুঝেছিলেন। কিন্তু এখন হঠাৎ আদিতের কানাডা ফিরে যাওয়া, মেয়েটার খুশিই মাটি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেললেন কল্যাণী। ডাইনিং টেবিলে সবাই নিশ্চুপ। কৌশিক চৌধুরী মেয়ের মুখশ্রী পানে তাকিয়ে আছেন। মেয়েটা ভেতরে ভেতরে বেশ কষ্ট পাচ্ছে, এতগুলো বছর মেয়েটা আদিতের জন্য অপেক্ষা করেছে। হাজার চেষ্টা করেছে যোগাযোগ করার, তবুও পারেনি। কৌশিক চৌধুরী ইলার হাবভাব দেখে তখন সবটাই বুঝতেন। তিনি এটাও জানতেন আদিত মূলত ওনার বলা মিথ্যে ঘটনায়, অর্থাৎ ইলার বিয়ের কথা বলায় ও পারিবারিক কিছু সমস্যার জন্য আদিত, বিপুল রায় সহ কানাডা চলে যায়। সব ভেবে ফোঁস করে একটা শ্বাস ফেললেন তিনি। মৃদু স্বরে বলে উঠলেন, কথা যখন দিয়েছ দ্রুত ফিরবে তাহলে আর বাধা নেই। এগোও সামনের দিকে। মৃদু স্বরে। শারুর ঘন ঘন বুমিটিং হয়, উঠে বসলেই মাথা ঘুরায়। সারাদিন শারু ঘরে শুয়েছিল, পাশে শেরহামও ছিল। যতবার শেরহাম তাকে খাইয়ে দিতে চেয়েছিল ততবারই সে পেট থেকে সব উগরে দিয়েছে। শেরহাম কোনো বাক্য ক্ষয় করা ছাড়াই সবটা পরিষ্কার করে কিছুক্ষণ পর পুনরায় খাওয়ানোর চেষ্টা করেছিল। 4-5 বার এমন হওয়ার পর একটু কিছু খেতে পেরেছিল শারু। ভীষণ দুর্বলতা জেকে ধরেছে তাকে, তবুও বাড়িতে আজকে আদিত ইলার বিয়ের কথা হবে। শারু এই দুর্বলতার মাঝেও কৌতূহলী হল সবার মাঝে উপস্থিত থাকতে। শেরহাম সাফ মানা করেছিল এই অবস্থায় নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু শারুর ঘ্যান কি আর থামে? অগত্যা শেরহাম শারুকে নিজের সাথে মিশিয়ে আলতো পায়ে নিচে নিয়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে। ডাইনিং টেবিলের ওখানে উপস্থিত হয়ে সবার এমন নীরবতা ও সবার তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হল শারু আর শেরহাম। শুকনো কাশি দিয়ে শেরহাম বলে উঠল, সবাই এত নিশ্চুপ হয়ে বসে আছো কেন? কি হয়েছে? কাশি দিয়ে কল্যাণী শান্ত স্বরে বলে উঠলেন, আদিত ইমার্জেন্সি কানাডা যাচ্ছে, কিছুক্ষণ পর ওর ফ্লাইট। এদের উচিত বেরোনো। শান্ত স্বরে আদিত কল্যাণীর দিকে কিক্ষণ চেয়ে ইলার দিকে তাকালো। ইলা মলিন মুখশ্রীতে তাকিয়ে আছে তার দিকে। ইলার চোখ অভিযোগ করছে তার কাছে। আদিত নজর সরালো, ফোঁস করে একটা শ্বাস ফেলল। শেরহাম আদিতের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আদিত শেরহামের দিকে তাকিয়ে ইশারা করল তার পিছু আসতে। ইশারা দিয়ে আদিত নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। শেরহাম শাহরুখকে সাবধানে চেয়ারে বসিয়ে আদিতের পিছু পিছু গেল। ইমার্জেন্সি কানাডা যাওয়ার কারণ? গম্ভীর হয়ে শেরহামের গম্ভীর কণ্ঠের প্রশ্নে আদিত কিক্ষণ চুপ থাকল, অতঃপর বলে উঠল, শুনতে অদ্ভুত লাগলেও বলছি, তুমি জানোই আমি আমার প্রফেশন থেকে সরে এসেছি, প্রায় 2 বছর হতে যাচ্ছে। আজ অবধি অনেক মা করেছি, এর শাস্তি তখন না পেলেও এখন পেতে যাচ্ছি। এসজে গ্রুপের প্রাক্তন লিডার আসাদ মাহমুদকে মা করেছিলাম তারই ভাইয়ের অর্ডারে।
তার ভাই শিমুল মাহমুদ টাকার বিনিময়ে আমার হাতে মার্ডার করিয়েছেন আসাদ মাহমুদকে। আসাদ মাহমুদের সব প্রপার্টি শিমুল মাহমুদ নিজের করে পেতে চেয়েছিলেন, তাই টাকার বিনিময়ে আমাকে দিয়ে মার্ডার করিয়েছিলেন আসাদ মাহমুদকে। আমি সম্পর্ক বা কিছু জানার চেষ্টা করিনি, হিটম্যান হিসেবে সিম্পলভাবে হাফ টাকা নিয়ে মার্ডার করেছিলাম আসাদ মাহমুদকে, কিন্তু এরপরে বাকি টাকা নিয়ে আমার সাথে গাদ্দারি করেছিলেন শিমুল মাহমুদ, তাই তাকেও আমি মার্ডার করেছিলাম। বর্তমানে এসজে গ্রুপের লিডার আসাদ মাহমুদের ছেলে অভিক মাহমুদ। আমি পরিচয় হাইড করে হিটম্যান হলেও আমার পরিচয় কেউ লিক করে দিয়েছে অভিক মাহমুদের কাছে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এখন পাগল কুকুর হয়ে আছে অভিক মাহমুদ। বাবার আশেপাশে থাকা প্রায় গার্ডকে নিহত করে বাবাকে তুলে নিয়ে যায় ওরা। বাবাকে অনেক আঘাত করে ভিডিও করে, তা গতকাল রাত 2টোয় আমার কাছে পাঠিয়ে অভিক বলেছে আমি যদি এখন কানাডা নাই যাই তাহলে বাবাকে মেরে ফেলবে, যা আমি চাই না, তাই আমায় যেতে হচ্ছে। জানোই বাবা কানাডায় নিজের বিজনেসের জন্য মোটামুটি পরিচিত সবার কাছে। বাবার উপর হঠাৎ এই হামলায় ওই এরিয়াতে এখন পরিস্থিতি বেগতিক। বাবার পিএ এহমদ সাফিক আহত অবস্থায় আছেন এখন, ওই এরিয়ার প্রেস মিডিয়া মুখিয়ে আছে। একটু 19 থেকে 20 হলে বাবাকে হারাবো, সেই সাথে আমার পরিচয়ও সবার সামনে এসে যাবে। অবশ্য আমি আমার চিন্তা করছি না, বাবার চিন্তা করছি। আমি আমার শাস্তি পাব, তবে আমার শাস্তি আমার বাবাকে পেতে দিব না। শেরহাম থেমে। শেরহাম এত সব শুনে অবাক হল। মার্ডার করা বিষয়টাতে অবাক না হলেও বিপুল রায়কে কিডন্যাপ করার বিষয়টা শুনে অবাক হল শেরহাম। অবাক স্বরে বলে উঠল, জেঠুকে কিডন্যাপ করে নিয়ে গেছে, টর্চার করা হয়েছে। এসব তুমি আমায় আগে বলনি কেন? তোমার পরিচয় লিক হলো কিভাবে? আজীব ঘটনা। অবাক স্বরে আদিত্য চুল খামচে ধরে বলে উঠল, জানি না, আমি নিজেকে সম্পূর্ণ হাইড করে এই প্রফেশনে ছিলাম, তবুও জানি না কিভাবে। ওয়েট, শিমুল মাহমুদকে মার্ডার করার সময় ওনার পার্সোনাল সেক্রেটারি আমায় দেখেছিল, কিন্তু তাকে তো আমি প্রায় মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিলাম। বাঁচার চান্স ধরতে গেলে ছিলই না। শিট। শেরহাম কি বলবে বুঝে উঠতে পারল না। পরিস্থিতিও বোঝা যাচ্ছে না, কখন কি থেকে কি হবে। তবুও পরিস্থিতি তো সামলাতে হবে। শেরহাম চেহারায় কাঠিন্যতা ফুটিয়ে তুলল। আদিতের কাঁধে হাত রেখে শক্ত কণ্ঠে বলে উঠল, কই মাছকে মৃত্যু দিলে সম্পূর্ণ মৃত্যু দিতে হয়। মৃত্যুর দ্বারপ্রান্তে হলেও কই মাছ তবুও বেঁচে থাকে, তাই তাদের সম্পূর্ণ মৃত্যু দিতে হয়। যেই প্রফেশন ছেড়ে দিয়েছ সেই প্রফেশনে তোমায় আবার ফিরতে হবে জেঠুকে বাঁচানোর জন্য। তুমি দক্ষ, আশা করি লক্ষ্যে সফল হবে। শক্ত কণ্ঠে শেরহামের বাক্য বচন শুনে স্মিত হাসল আদিত্য। ঠোঁটের কোণে হাসি রেখেও বিষণ্ণ স্বরে বলে উঠল, না আমার নিজেকে নিয়ে টেনশন, আর না যাদের মেয়ে রেছি তাদের কেন মেয়ে রেছি এই নিয়ে অনুশোচনা একটুও হচ্ছে না। যে মানুষগুলো ভদ্রতার মুখোশ পরিধান করে নারী পাচার, ড্রাগ স্মাগলিং, অবৈধ আরও অনেক কাজকর্ম করে, তাদের পৃথিবীর বুকে বেঁচে না থাকাই শ্রেয়। বুঝলে, আমি যদি রাও যাই তাহলে আমার হয়ে এই পরিবারের জন্য তুমি আছো। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে এখানে বাবাকে কিডন্যাপ করে ঘা করেছে। যতক্ষণ না ওদের বুক থেকে হৃৎপিণ্ড বের করে তাতে লবণ না ছিটাচ্ছি আমি শান্ত হব না। বাবার রক্ত ঝরানোর দাম ভারী পড়বে ওদের উপর। আদিত্য সবটা বলার সময় প্রথমে বিষণ্ণ স্বরে বললেও শেষের দিকে রাগান্বিত স্বরে বলেছে। শেরহাম মৃদু হাসল, বলল, সাইকো হিটম্যান, আপনার কিছুই হবে না। আমার বিশ্বাস আপনি সবটা আপনার বুদ্ধি দিয়ে সামলাতে পারবেন। দ্রুত কানাডা থেকে চলে আসবেন জেঠুকে নিয়ে। বয়স অনেক তো হলো, পাত্রীও রেডি আছে, আর কত কয়েকদিন পর দেখা যাবে আমার ছেলে মেয়েকে কোলে নিয়ে জেঠিমণি আপনার কান ধরে টানছেন নাতি নাতনির জন্য। মৃদু হেসে টেনশনের মাঝেও ফিক করে হেসে উঠল আদিত্য। যাবতীয় সব জিনিস ট্রলিতে গুছিয়ে নিয়েছিল, আগে থেকে তৈরিও ছিল, এজন্য ট্রলি নিয়ে আদিত্য আর শেরহাম বের হল। নিচে ডাইনিং টেবিলের ওখানে আসতেই তারা দেখল সবাই বিষণ্ণ হয়ে বসে আছে টেবিলে। আদিত্য আর শেরহামকে দেখা মাত্রই নেহাল রায় বলে উঠলেন, তোমাকে এয়ারপোর্ট পৌঁছে দিতে আমি, শেরহাম, কল্যাণী আর কৌশিক চৌধুরী ওনারা যাবেন। শারুর যেহেতু শরীর তেমন ভালো নেই তাই ওর সাথে মিতালি থাকবে। চল এবার। আদিত্য হঠাৎ অনুভব করল তার কণ্ঠনালীতে শক্ত কি যেন একটা বিঁধে গিয়েছে। ঢোক গিলতে কষ্ট হচ্ছে তার। শারু আর মিতালি বাদে সবাই আদিতের সাথে এয়ারপোর্ট যাবে। মুখে মুচকি হাসি ফুটিয়ে মিতালিকে বলে উঠল, কাকিমণি, আমি তো কানাডা যাচ্ছি। আসার সময় কি আনবো তোমার জন্য বল। এবার তো হুট করে এসেছি তাই কিছুই আনতে পারিনি। মুচকি হেসে মিতালি কাদো কাদো স্বরে বলে উঠলেন, কিছু লাগবে না, তুই দ্রুত ফিরলেই হলো। এবার কিন্তু সাথে করে দাভাইকে নিয়ে আসবি একেবারের জন্য। আপনজন ছেড়ে ওখানে থাকার কোনো মানেই হয় না। অত শত জানি না, তুই দ্রুত ফিরবি আর দাভাইকে সঙ্গে করে নিয়ে আসবি একেবারের জন্য, ব্যাস। কাদো কাদো স্বরে আদিত্য মুখের হাসি বিলীন করল না, আর চোখে ইলার দিকে চাইল। ইলা নিশ্চুপ হয়ে রয়েছে।
আদিত্য লম্বা একটা শ্বাস ফেলল। শারুর দিকে চেয়ে, নিজের যত্ন নিও শারু, ভালো থেকো, বলে মিতালির থেকে আশীর্বাদ নিয়ে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালো আদিত্য। দাঁড়ি দাঁড়ি, এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগেছে। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদিত্য সামনে ট্রলি নিয়ে হাসিমুখে দাঁড়ালো। ইলা চোখ নিচে নামিয়ে রেখেছে। আদিত্য সবার থেকে বিদায় নিল। ইলাকে মৃদু স্বরে বলল, ভালো থেকো ইলা, দ্রুতই ফিরে আসব, মৃদু স্বরে। ইলা নিশ্চুপ হলেও চক্ষুদ্বয় নিশ্চুপ থাকল না। আকাশের মতো অশ্রু বর্ষিত করতে লাগল। আদিত্য ইলার শান্ত মুখশ্রীর অশান্ত চক্ষুদ্বয় দেখে থমকাল। আদিতের মনে হল তার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। দুটো লম্বা শ্বাস নিয়ে নিজেকে ঠিক করল আদিত্য। ইলা নিস্তেজ স্বরে বলল, নিজের খেয়াল রাখবেন, পৌঁছে আমাদের ফোন দিবেন, দ্রুত ফিরবেন, অপেক্ষায় থাকব আপনার, নিস্তেজ স্বরে। আদিত্য মৃদু হাসল। ইশারা দিয়ে বিদায় জানিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আদিত্য যতই এগোচ্ছে তার মনে হচ্ছে কিছু একটা সেটা ফেলে রেখে চলে যাচ্ছে। হয়তো সেই কিছু একটা আর দেখতে পাবে না আদিত্য। চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -25, লেখিকা নামিরা অন্তিকা। রাত প্রায় 2টোর কাছাকাছি। স্নিগ্ধার চিত্তে কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে। এপাশ ওপাশ করেও কিছুতেই নিদ্রা আসছে না স্নিগ্ধার। উঠে এক গ্লাস পানি খেলো ঢোক ঢোক। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও চিত্তকে কিছুতেই শান্ত করতে পারছে না স্নিগ্ধা। পরিবারের কথা বারবার মনে পড়ছে। মায়ের কণ্ঠস্বর শুনতে ভীষণ ইচ্ছে করছে স্নিগ্ধার। উৎস বেহুদাই তাকে এখানে আটকে রেখেছে। স্নিগ্ধা কাউকে কখনো ভালোবাসতে পারবে না, অন্তত অপবিত্র হওয়ার পর তো নাই। চিত্তে চাপা রাগের সৃষ্টি হল স্নিগ্ধার। দরজা খুলে উৎসের ঘরের দরজার সামনে দাঁড়াল। একরাশ অস্বস্তি ও চাপা রাগ নিয়ে বার কয়েক টোকা দিল দরজায়। উৎস দরজা খুলছে না, হয়তো ঘুমে। স্নিগ্ধা কণ্ঠে রাগ মিশ্রিত করে উৎসকে ডাকল, দরজা খুলুন। স্নিগ্ধার বলার সেকেন্ড দুয়েকের মধ্যেই উৎস দরজা খুলল। স্নিগ্ধা উৎসের চোখের দিকে তাকাল। চোখ লাল হয়ে আছে, চুল উস্কোখুস দেখাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো অবধি উৎস ঘুমায়নি। রাশভারী স্বরে উৎস বলল, কি হয়েছে? কিছু লাগবে? রাশভারী স্বরে, আমার মায়ের কথা মনে পড়ছে। মায়ের সাথে কথা বলবো, নিচু স্বরে। স্নিগ্ধা কথাটা নিচু স্বরে বললেও উৎসের চোখের দিকে তাকিয়ে আছে। উৎসের চোখ দুটো লাল হলেও শান্ত দেখাচ্ছে। তবুও এই শান্ত চোখদ্বয় দেখে স্নিগ্ধার শরীরে কাঁটা দিচ্ছে। উৎস নিশ্চুপ হয়ে স্নিগ্ধার মুখশ্রী পানে তাকিয়ে আছে। মিনিট দুয়েক এভাবে যেতেই উৎস বিছানার পাশের টেবিল থেকে নিজের ফোন এনে স্নিগ্ধার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কথা বলো। 2টা শব্দই বলল উৎস, সেই 2টা শব্দ বেশ করুণ ও অদ্ভুত শোনাল। স্নিগ্ধা চেয়ে আছে উৎসের মুখশ্রী পানে। উৎসের বাড়িয়ে দেওয়া ফোন হাত বাড়িয়ে নিল। উৎস ফিরে গেল, দেয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বিছানার প্রান্তে বসে রইল। স্নিগ্ধার অদ্ভুত লাগল, ভীষণ অদ্ভুত লাগল উৎসকে। কিক্ষণ নির্লিপ্ততা, নিশ্চুপ হয়ে উৎসের দিকে চেয়ে রইল। হাতে থাকা ফোনের দিকে তাকাল। মায়ের সাথে কথা বলতে পারবে ভেবে ফোন অন করল। সাথে স্নিগ্ধার নজরে আসলো ওয়ালপেপারে তার ছবি সেট করা। অবাক হল স্নিগ্ধা। কক্সবাজার পৌঁছানোর পরদিন সকালে স্নিগ্ধা যখন সূর্যোদয় দেখছিল মৃদু হেসে তখনই ছবিটা তোলা হয়েছে। অবাক আখিতে চেয়ে রইল ওয়ালপেপারের নিজের মৃদু হেসে সূর্যের দিকে তাকিয়ে থাকা ছবিটার দিকে। উৎসের ফোনে লক দেওয়া নেই। স্নিগ্ধা সব উপেক্ষা করে মায়ের নাম্বার ডায়াল করল। একবার ঢুকতেই পরক্ষণে সুইচ অফ দেখালো। স্নিগ্ধা অস্থির হয়ে বার কয়েক চেষ্টা করল, কিন্তু নাম্বার বন্ধ। স্নিগ্ধা এবার কি করবে বুঝতে পারল না। স্নিগ্ধা ভাবল শেরহামকে কল দিবে, কিন্তু এই মুহূর্তে হয়তো ঘুমাচ্ছে তারা। এখন ডিস্টার্ব না করাই না ভালো। স্নিগ্ধা ভেবে পাচ্ছে না মায়ের নাম্বার কেন বন্ধ বলছে। হতে পারে ফোনে চার্জ শেষ, উনি ঘুমাচ্ছেন। স্নিগ্ধা কল করা বাদ দিল। চিত্তকে বোঝানোর পরেও স্নিগ্ধার চিত্তে অস্থিরতা বিরাজমান। নিঃশ্বাস আটকে যাবে অবস্থা। ঢোক দিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধা থেমে থেমে উৎসের উদ্দেশ্যে বলে উঠল, আপনার ফোন। উৎস তৎক্ষণাৎ তাকাল না। কিক্ষণ অতিবাহিত হওয়ার পর নিশ্চুপভাবে উঠে এগিয়ে আসলো স্নিগ্ধার দিকে। হাত বাড়িয়ে স্নিগ্ধার হাত থেকে নিজের ফোনটা নিল। স্নিগ্ধা উৎসের মুখশ্রী পানে তাকাতে খানিক চমকাল। উৎসের কার্নিশ ভেজা। উৎস কাঁদছে। স্নিগ্ধা হতভম্ব হয়ে উৎসের দিকে তাকিয়ে আছে। উৎস স্নিগ্ধার দিকে তাকাল না, চক্ষু নিচু করে রাখল। স্নিগ্ধার থেকে ফোন নিয়ে উৎস ফিরে গেল বিছানার দিকে। দরজা অবধি আটকাল না, ওভাবেই শুয়ে পড়ল ওপাশ ফিরে। এদিকে স্নিগ্ধা ঠায় দাঁড়িয়ে আছে। আজ অবধি স্নিগ্ধা কোনোদিন পুরুষ মানুষকে কান্না করতে দেখেনি। এই প্রথম দেখল, তাও আবার উৎসকে। ভাবতেই স্নিগ্ধার মাথায় আকাশ মিনিটে মিনিটে ঠাস ঠাস করে ভেঙে পড়ছে। স্নিগ্ধার কিছুতেই বিশ্বাস হচ্ছে না উৎসের মতো পুরুষ মানুষ কান্না করছে। কিন্তু কেন কান্না করছে, কি হয়েছে? স্নিগ্ধা জিজ্ঞাসা করবে কি করবে না করতে করতে এগিয়ে গেল উৎসের বিছানার দিকে।
মৃদু কাপা স্বরে থেমে থেমে জিজ্ঞাসা করল, শুনছেন? কাঁদছেন কেন? কি হয়েছে? থেমে থেমে উৎস নিরুত্তর। স্নিগ্ধার জিজ্ঞাসা করার পরেও উৎসের নিরুত্তর ভাবটায় স্নিগ্ধা কি বলবে খুঁজে পেল না। তবুও বলল, কাঁদছেন কেন? কিছু হয়েছে? থেমে থেমে উৎস নিরুত্তর থাকলেও উঠে বসল। স্নিগ্ধার দিকে না তাকিয়ে স্নিগ্ধার হাতের দিকে তাকিয়ে থেমে থেমে ছোট স্বরে বলল, তোমার হাত দুটো একটু দিবে? থেমে থেমে বলেই উৎস হাত বাড়াল স্নিগ্ধার দিকে, এই আশায় তার হাতের উপর স্নিগ্ধা তার হাত রাখবে। স্নিগ্ধা এদিকে অবাক নয়নে তাকিয়ে আছে উৎসের দিকে। উৎসের কান্না, এখন হাত চাওয়া সবটাতেই অবাক হচ্ছে স্নিগ্ধা। কি হয়েছে উৎসের? হুট করে এমন আচরণ কেন করছে কিছুই বুঝে আসছে না স্নিগ্ধার। স্নিগ্ধার ভাবনার মাঝেই উৎস আবারও বলে উঠল, একটু হাত রাখবে আমার হাতে? একটু, ব্যথা পাবে না, আই প্রমিস। এবার যেন উৎসের কণ্ঠস্বর অনেক করুণ শোনাল। উৎস যেন নিজেকে সামলানোর জন্য ভরসার হাত খুঁজছে। সে হাত স্পর্শ করলে উৎস নিজেকে দমাতে পারবে, সামলে নিতে পারবে। স্নিগ্ধার কিঞ্চিত খারাপ লাগল। স্নিগ্ধার হাত এগিয়ে দিতে ইচ্ছে করল না, কিন্তু স্নিগ্ধার চিত্ত বলল, একটু হাতই তো দিবি, দে না, দেখ তোর হাত একটু স্পর্শ করার জন্য কতটা করুণ স্বরে অনুরোধ করছে। অগত্যা স্নিগ্ধা নিজেকে হারিয়ে চিত্তের কথা শুনল। দুহাত বাড়িয়ে রাখল উৎসের বাড়িয়ে দেওয়া হাতের উপর। উৎস স্নিগ্ধার দুহাত আলতো করে জড়িয়ে ধরল নিজের হাতের বাঁধনে। স্নিগ্ধার দুহাত উৎস তার চোখের সাথে আলতো করে স্পর্শ করাল। মুহূর্তেই দিশেহারাভাবে কান্না করা শুরু করল উৎস। হুট করে উৎসের এহেন কান্নায় স্নিগ্ধার বুকে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হল। চিত্ত অশান্ত হয়ে উঠল, সর্বাঙ্গ কেঁপে উঠল। এ কি আপনি? আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না, আমার অস্থির লাগছে। উৎস, কাঁদবেন না। কি হয়েছে বলুন না? কাঁপা কাঁপা অস্থির কণ্ঠে উৎস নিরুত্তর, শুধু কাঁদতেই লাগল। উৎসের চোখের মৃদু গরম জল স্নিগ্ধার হাত স্পর্শ করতেই স্নিগ্ধা বারবার কেঁপে উঠছে, অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ এভাবে যেতেই উৎস কিছুটা শান্ত হল। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল, এলোমেলো স্বরে বলল, আমি যতবার সবটা ঠিক করতে চাই ততবার কেন সবটা বিচ্ছিন্ন, এলোমেলো হয়ে যায়? ভালোবাসা কি আমার প্রাপ্য নয়? এলোমেলো স্বরে উৎসের এলোমেলো স্বরের কথার আগা মাথা কিছুই বুঝল না স্নিগ্ধা। সে শুধু হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইল উৎসের দিকে। উৎস উঠে দাঁড়াল, ব্যস্ত ভঙ্গিতে বিছানার পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে কি যেন একটা খুঁজল। ওষুধের পাতা, দুটো ট্যাবলেট মুখে নিয়ে উৎস পানি খেল। বিছানায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল নীরবে। উৎসের কাজে প্রচুর হতভম্ব হল স্নিগ্ধা। কি থেকে কি হল, বোধগম্য হল না তার। অবাক নয়নে ঠায় দাঁড়িয়ে রইল উৎসের দিকে চেয়ে। দাঁড়ি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি শেরহাম রায়। যদি ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাটা ঠিক আছে, মাথা ফেটে যাওয়া আর বিভিন্ন জায়গাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। আশা করি ওনার দ্রুতই জ্ঞান ফিরবে। তবে মেয়েটা আর লোকটা রিস্কে আছে। প্রে করুন, মৃদু স্বরে। ডাক্তারের কথা শুনে শেরহাম মূর্তির মতো দাঁড়িয়ে রইল। পাশে চেয়ারে কল্যাণী আর নেহাল রায় নীরব হয়ে বসে আছেন। কল্যাণী ফুপিয়ে কান্না শুরু করলেন ডাক্তারের কথা শুনে। নেহাল রায় পাথরের মতো বসে রইলেন মেঝের দিকে চেয়ে। ঘণ্টা দুয়েক আগে আদিতকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে দুপরিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথিমধ্যে শেরহামদের গাড়ির ডিজেল শেষ হয়ে যাওয়ায় গাড়ি থেমে গেল। ইলাদের গাড়িটা শেরহামদের সামনে থাকায় তারা লক্ষ্য করল না শেরহমদের গাড়িটা পিছে থেকে গিয়েছে। এদিকে শেরহামদের গাড়িতে পর্যাপ্ত ডিজেল ছিল বিধায় কোনো ঝামেলা পোহাতে হল না শেরহামকে। গাড়ি থেকে নেমে গাড়িতে ডিজেল ভরল শেরহাম। অতঃপর গাড়ি পুনরায় স্টার্ট দিল। ততক্ষণে ইলাদের গাড়ি অনেক দূরে চলে গিয়েছে। শেরহাম দ্রুত গাড়ি চালিয়ে বেশ দূরে এসে ব্রেক কষল। সামনে সাদা রঙের একটা গাড়ি ভেঙে চুরে পড়ে আছে আর কিছু দূরত্বে একটা ড্রাইভারবিহীন ট্রাক দাঁড় করানো। শেরহাম দ্রুত গাড়ি থেকে বেরোল, সেই সাথে কল্যাণী আর নেহাল রায়। শেরহাম দৌড়ে সেই গাড়ির কাছে গিয়ে দেখতে পেল সেটা ইলাদের গাড়ি। পরবর্তী পর্ব মেঘবতী পেজটিতে পাবেন। শেরহাম হতভম্ব হয়ে ভাঙা জানালায় দেখল ড্রাইভিং সিটে কৌশিক চৌধুরী ও পাশে ইলা কোপ্ত অবস্থায় পড়ে আছে। পিছের সিটে প্রমীলা চৌধুরী নেই। শেরহাম আশেপাশে চোখ বুলাল, তাদের গাড়ির আলোয় রাস্তার পাশে দেখতে পেল প্রমীলা চৌধুরী উল্টে পড়ে আছে। শেরহাম দৌড়ে ওনার কাছে গিয়ে দেখল ওনার মাথা ফেটে কোপ্ত গড়াচ্ছে দ্রুত গতিতে। কল্যাণী আর নেহাল রায় ইলাদের এমন অবস্থা দেখে হতভম্ব হলেন। এই তো কিছুক্ষণ আগেও তো ইলারা ঠিক ছিল, মুহূর্তেই ট্রাক অ্যাক্সিডেন্ট ঘটে গেল। শেরহাম দ্রুততার সহিত প্রমীলা চৌধুরী উঠিয়ে তাদের গাড়িতে বসাল। নেহাল রায়ের সাহায্যে বহু কষ্টে ভাঙা গাড়িটা থেকে ইলা আর কৌশিক চৌধুরীকে বের করে গাড়িতে উঠাল। কল্যাণী কান্না করে একাকার অবস্থার সৃষ্টি করে ফেলেছেন। শেরহামের মাথা শূন্য হয়ে গেল, বারবার ইলাদের কোপ্ত দৃশ্য চোখে ভাসতে লাগল তার।
সম্ভবত প্রমীলা চৌধুরী গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষ হতেই ছিটকে বাহিরে পড়ে গিয়েছেন, তাই ওনার শুধু মাথা আর হাত পায়ের কিছু অংশ ছিলে গিয়েছে। কিন্তু ইলা আর কৌশিক চৌধুরী সামনে থাকায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। শেরহাম মনোবল শক্ত রেখে গাড়ি স্টার্ট দিল। যতই দ্রুত পারা যায় হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ভাবনা থেকে বেরোল শেরহাম। হাত পা শীতল হয়ে আসছে তার। পকেটে থাকা ফোনটা বারবার বেজে উঠছে। শেরহাম ধীর গতিতে ফোন বের করে দেখল শারুর নাম্বার। একদৃষ্টিতে শেরহাম শারুর নাম্বারের দিকে তাকিয়ে আছে। হয়তো শারু তাদের বাড়ি না ফেরা নিয়ে টেনশন করছে, কিন্তু এদিকে যে ইলা আর কৌশিক চৌধুরীর জীবন নিয়ে অনিশ্চয়তা। চক্ষু ঘোলাটে হয়ে উঠল শেরহামের। ঘোলাটে চোখে চেয়ে দেখল বাবা হাঁটুর উপর হাত ঠেকিয়ে হাতের উপর মাথা ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছেন। কল্যাণী ফুপিয়ে কান্না করছেন। এই তো কয়েক ঘন্টা আগের ব্যাপার। দু পরিবার আদিত্য ইলার বিয়ে নিয়ে কথাবার্তা বলছিলেন সুস্থ সবলভাবে। আর এখন তাদের জীবন বিপন্ন প্রায়। প্রমীলা চৌধুরীর জ্ঞান ফেরার ও সুস্থতার আশঙ্কা থাকলেও ইলা আর কৌশিক চৌধুরীর লাইফ রিস্কে রয়েছে। জ্ঞান না ফিরলে চলবে। নিরোদ ক্লেশের অন্ত পর্ব -26 লেখিকা অন্তিকা। ভোরের মৃদু আলো ফুটেছে। হসপিটালের বাহিরে মেইন রোডের দিকে একদৃষ্টিতে চেয়ে আছে শেরহাম। মেইন রোডে আপাতত ভারী কোনো গাড়ির অস্তিত্ব নেই। পেট চালানোর তাগিদে রিকশাওয়ালারা ধীরে ধীরে চলাচল শুরু করেছে মেইন রোডে। শেরহাম একদৃষ্টিতে চেয়ে আছে, দেখছে মানুষগুলোর আজকের দিনের পরিকল্পনা। আর ভাবছে, হুট করে কি থেকে কি হয়ে গেল। একরাশ দুঃখ নিয়ে আদিত্য কানাডা পাড়ি দিল, অপরদিকে ইলা, কৌশিক রায়ের এই ভয়াবহ পরিস্থিতি। শেরহামের গলায় যেন পাথর বিঁধে আছে। হাঁসফাঁস লাগা শুরু হয়েছে। সারারাত সে, কল্যাণী আর নেহাল রায় হাসপাতালেই ছিল। দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছেন তারা। শারু রাত প্রায় ৩টা অবধি তাকে ফোন দিয়েছে, তবে একরাশ বিতৃষ্ণায় শেরহাম ফোন রিসিভ করেনি। কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করছিল না। তখন যেমন মুখ তেতো হয়েছিল এখনও তাই হয়ে আছে। জীবন ভারী অদ্ভুত। এই জীবনে মুহূর্তেই এই পৃথিবী সুখ পাওয়া যায় আর মুহূর্তেই এক পৃথিবী শোক পাওয়া যায়। এটা সৃষ্টির নিয়ম। এটাকে অগ্রাহ্য করার কারো সাধ্য নেই। এটা মেনে নিয়েই মানবজীবন অতিবাহিত হয়েছিল, হচ্ছে এবং হবেও। শেরহাম দীর্ঘশ্বাস ফেলল। আদিত্য যদি জানে সুস্থ সবল যে ইলাকে সে এয়ারপোর্ট দেখে পাড়ি জমিয়েছে কানাডায়, সে ইলা এখন অচল প্রায়। তাহলে আদিত্যের রিয়েকশন কি হবে? পাগল প্রেমিকের মতো হাঁসফাঁস করবে? উড়াল দিয়ে কানাডা থেকে বাংলাদেশ আসতে চাইবে? শেরহাম জানে আদিত্য ভালোবাসে ইলাকে, ভীষণ ভালোবাসে। শেরহাম লক্ষ্য করেছিল আদিত্যের চক্ষুতে ইলার জন্য এক সমুদ্র প্রেম আছে, যার কোনোদিন অন্ত হবে না। এখন যদি ভগবান কৃপা করেন তাহলে ইলা ও কৌশিক চৌধুরীর জ্ঞান ফিরবে। অন্যথায় কোমায় যাওয়ার সম্ভাবনা বেশি। কাঁধে কারো হাত রাখায় শেরহাম পাশ ফিরে চাইল। নেহাল রায় দাঁড়িয়েছেন তার পাশে। শেরহাম মৃদু হাসার চেষ্টা করল, তবে হাসি আসল না। নেহাল রায় ভারী কণ্ঠে বলে উঠল, একা দাঁড়িয়ে কি ভাবছ? শাহরুখকে ফোন করেছ? এই সময়ে মেয়েটাকে টেনশনে ফেলা উচিত নয়। ভারী কণ্ঠে, টেনশনে কেউ কাউকে ইচ্ছে করে ফেলে না বাবা। ভাগ্য নিজ থেকেই মানুষকে বাধ্য করে তাকে দিয়ে অপর একটা মানুষকে টেনশনে ফেলতে। আমিও ভাগ্যর এই খেলার শিকার। ভাবছি কি এখন জানো, পরবর্তীতে এসবের পরিণতি কি হবে? রাশভারী স্বরে নেহাল রায় দীর্ঘশ্বাস ফেললেন। কথার পিঠে কথা বললেন না। নিঃশব্দে শেরহামের পাশাপাশি চেয়ে রইলেন মেইন রোডের দিকে। সময় যতই অতিবাহিত হচ্ছে হসপিটালে মানুষজনের আনাগোনা বাড়ছে। মেইন রোডে বাড়ছে যানবাহন, সেই সাথে যানবাহনের শব্দ। আপাতত বাড়ি চল, ফ্রেশ হয়ে আসব। সারাটা রাত চিন্তায় বিভোর ছিলাম। ভোরের দিকে চোখ লেগে আসলেও আর ঘুমাইনি। মাথা ব্যথা করছে। মৃদু স্বরে নেহাল রায়ের উক্তিতে ফোঁস করে একটা ছোট শ্বাস ছাড়ল শেরহাম। নেহাল রায়কে সাথে আসতে বলে সে হসপিটালের ভেতরে ঢুকল। ইলা, কৌশিক চৌধুরী ও প্রমীলা চৌধুরীর কেবিনের সামনের চেয়ারে নির্লিপ্ততাভাবে দেয়ালের দিকে চেয়ে থম মেরে বসে আছেন কল্যাণী। শেরহামের খারাপ লাগল জেঠিমণির এই করুণ চেহারাটা। ভালোবেসে আগলে রাখা মেয়েটার সাথে নেই। ছেলে বাবাকে বাঁচানোর তাড়নায় ভিনদেশে পাড়ি জমিয়েছে সে যাকে নিজের আরেক মেয়ে মনে করে ভালোবাসলেন সেও আজ প্রায় অচল। জ্ঞান আসলে তো আসলই, আর না আসলে জীবন্ত লাশ হয়ে থাকবে ইলা আর কৌশিক চৌধুরী। জেঠিমণি, বাড়িতে যাওয়া উচিত আমাদের। বাড়ি ফিরিনি বলে মা আর শারু হয়তো টেনশন করছে। ফোন দিয়েছিল রিসিভ করতে পারিনি, সেই মন মানসিকতা ছিল না তখন। থমথমে স্বরে কল্যাণী সময় নিয়ে শেরহামের দিকে চাইলেন। শেরহামের বুক ধক করে উঠল জেঠিমণির এই বিবর্ণ মুখশ্রী দেখে। শেরহাম অনুভব করল তার নিঃশ্বাস ভারী হয়ে আসল। কল্যাণী উঠে দাঁড়ালেন, তবে দাঁড়ানো আয়ত্ত করতে পারলেন না, পড়ে যেতে নিলেন। শেরহাম আঁকড়ে নিল জেঠিমণিকে। শেরহামের আঁকড়ে ধরাতে কল্যাণী যেন ভরসায় কাদা স্থান পেলেন। মৃদু আওয়াজে ফুপিয়ে উঠলেন। অস্পষ্ট স্বরে বলে উঠলেন, সুখ কখনো কি পরিপূর্ণ হয়ে দেখা দিবে না শেরহাম?
সবটা থেকেও কেন অদৃশ্য? এই অদৃশ্যর খেলা শেষে কবে, কখন দৃশ্যমান হবে সবটা? অস্পষ্ট স্বরে। জেঠিমণি, তুমি আমাদের সবার চেয়ে বেশি জ্ঞানী। সবটা বুঝো তুমি, এটাও বুঝো আকাশ মেঘলা হয়ে বর্ষণের পরে সবটা মিষ্টি মধুর হয়। এমনি এক প্রহর আমাদের অপেক্ষায়, আমরা এখন আকাশের মেঘলা পরিবেশে আছি। শীঘ্রই সেই মিষ্টি প্রহর আমাদের হবে। কষ্টের পরেই সুখ, মিষ্টির দেখা মিলে। সুখ, দুঃখ মিলিয়েই তো মানব জীবন। ধরতে গেলে এক অর্থে নিরোধ ক্লেশের অন্ত বলাই যায় পুরো মানব জীবনকে। ধৈর্য ধরো, সবটা ঠিক হয়ে যাবে। দুঃখের পরেই আমরা সুখের আভাস পাই, সে আভাসে নিজেদের রাঙাই। সাদা ছোট বর্গক্ষেত্র নামিরা অন্তিকা। স্নিগ্ধার ঘুম ভেঙেছে অনেক সকালেই। নিজের ঘর থেকে বেরিয়ে বাঁ পাশে উৎসের কক্ষের দিকে তাকাতেই স্নিগ্ধার গতকাল রাতের কথা মনে পড়ল। অজান্তেই অস্থিরতা জেঁকে বসল চিত্তে। উৎসের কক্ষের দরজা খোলা, সেদিকে পা বাড়াতে নিয়ে স্নিগ্ধা নিজেকে গুটিয়ে নিয়েছে। লম্বা একটা শ্বাস ফেলে বাগানের উদ্দেশ্যে বেরিয়েছে। বাড়িটার চারদিকে অনেক উঁচু প্রাচীর দেওয়া। বাড়ির মূল দরজা বাহির থেকে আটকানো। বাহিরে দারোয়ান পাহারা দেন, উৎসের আদেশে গেট খুলেন আবার আটকে দেন। উৎসের মামা মামি এখনও ফিরেনি, ফিরতে তাদের আরও ৩-৪ দিন দেরি আছে। স্নিগ্ধার পালানোর কোনো পথ নেই দেখেই উৎস বাড়ির দরজা খোলা রাখে বলতে ভেতর থেকে আটকানো থাকে। স্নিগ্ধার যখন ইচ্ছে তখন বাগান পরিদর্শনে বেরোয়। ঠিক তেমনি ভোরেও স্নিগ্ধা বাগানের ফুলেদের সাথে ভাব বিনিময় করে নিজের অস্থিরতায় পরিপূর্ণ চিত্ত শান্তিপূর্ণ করতে বাগান পরিদর্শনে এসেছিল। ফুলের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধকর, স্নিগ্ধা ফুলের সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল। ঘণ্টা দুয়েকের মতো এই বাগানেই এই ফুল তো ওই ফুলের কাছে ঘুরে বেড়াল। তাদের সৌন্দর্য কাছ থেকে দেখল, মন চাইল তো ডান হাতের 2 আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। গোলাপ ফুলের ঘ্রাণ শুকল প্রাণ ভরে। এত কিছুর মাঝেও স্নিগ্ধার চিত্তে ওই কান্নারত, অসহায়ত্ব ফুটে ওঠা মুখশ্রীর কথাই ভেসে বেড়াতে লাগল। উৎস মন্দ নয়, ভাবল খানিকটা স্নিগ্ধা। পরক্ষণেই ভাবল এসব ভাবনা ভিত্তিহীন। বয়সের ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য তাদের। 13 বছরের। স্নিগ্ধা মুখে কয়েকবার আওড়াল, 13 বছর। কোনোভাবেই এই লোককে ভালোবাসা সম্ভব নয়। তুলে এনেছে তাকে, পরিবার থেকে আলাদা করে এনেছে এই এতদূর। এর জন্য হলেও এই লোককে ভালোবাসা উচিত নয়। এমনিতে উৎসকে যে কোনো নারীই ভালোবাসবে, তবে স্নিগ্ধা পারবে না। এটা স্নিগ্ধার মস্তিষ্কের কথা হলেও স্নিগ্ধা উপলব্ধি করছে মন ভিন্ন কথা বলছে। এসব ভাবা বাদ দিল স্নিগ্ধা। আশেপাশে পাখিরা কিচিরমিচির করছে। পরিবেশটা ভালোই উপভোগ করছে স্নিগ্ধা। কিন্তু না চাইতেও চিত্ত উৎসের কথা তুলছে বারবার। স্নিগ্ধা ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। অপবিত্র হয়ে এসব ভাবাও তো হাস্যকর দেখায়। ভেবেই তাচ্ছিল্যর হাসল স্নিগ্ধা। সামনে সদ্য ফোটা গোলাপ ফুলটাকে যেই ছুঁয়ে দিতে যাবে অমনি পেছনে থেকে উৎসের গম্ভীর কণ্ঠস্বরের বাক্য বচন শুনতে পেল স্নিগ্ধা। তৈরি হও, তোমাকে তোমার আপন নিরে দিয়ে আসব, গম্ভীর কণ্ঠস্বরে। স্নিগ্ধার শরীরে বিদ্যুৎ খেলে গেল, চমকানো দৃষ্টিতে উৎসের দিকে ফিরে চাইল। নির্বোধ হয়ে বলে উঠল, হঠাৎ বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলছেন? সুস্থ আপনি? নির্বোধ কণ্ঠে। উৎস প্রতিক্রিয়া দেখাল না, রাশভারী কণ্ঠে বলে উঠল, ভালোবাসা আমার প্রাপ্য নয় স্নিগ্ধা। আমার বোঝা হয়ে গেছে দারুণভাবে। পাখিকে উড়তে দেওয়া উচিত, তারা স্বাধীন। তাদের স্বাধীনতায় ব্যাঘাত করা উচিত নয়। তাদের জোর করে খাঁচায় ভরে রাখলে তারা একটু একটু করে বিলীন হয়ে যায়। তুমি আমার না হও তবুও বিলীন হয় না। পরবর্তী পর্ব মেঘবতী পেজটিতে পাবেন। মুক্তি চেয়েছিলে না, আজ তোমার মুক্তি। গত 2 দিনের জন্য ক্ষমা করো আমায়। রাশভারী স্বরে। স্নিগ্ধা থমকাল, এক ধাপ অবাক হল। রাতারাতি কি এমন হলো আগের উৎস আর আজকের উৎসের মাঝে এত বিস্তর ফারাক? উৎস তাকে মুক্তি দিবে, খুশি হল স্নিগ্ধা। তবে হলো না এটা ভেবে শুধু খুশি? তার তো ভীষণ খুশি হওয়া উচিত, সেখানে শুধু খুশি কেন যেন মানতে পারছে না স্নিগ্ধা। সে এত অল্প খুশি চায় না, সে ভীষণ খুশি চায়। তবে কি কিছু অনুভব করছে স্নিগ্ধা? দাঁড়ি দীর্ঘ একটা জার্নির পর অবশেষে কানাডার মাটিতে পা রাখল আদিত্য। এয়ারপোর্ট এসে দাঁড়িয়েছে কাঙ্ক্ষিত ব্যক্তির আশায়। ফোন অন করতেই তোবদা খেল আদিত্য। অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ ও একটা ভিডিও এসেছে। ইংরেজিতে মেসেজ দেওয়া, মেসেজটা ঠিক এমন, ওয়েলকাম ব্যাক। 2 তীরেই সব হারানোর জন্য তৈরি থেকো আদিত্য রায় উর্ফে হিটম্যান। একুলে বাবাকে হারানোর বেদনা, ওইকুলে গোটা পরিবার। অভিনন্দন ধ্বংসকে আপন করে নেওয়ার জন্য। আদিত্য থ হয়ে ভিডিওটা অন করল। প্রায় সবকিছুই আধার। হুট করে নজরে আসলো ইলা, কৌশিক চৌধুরী ও প্রমীলা চৌধুরীর তা কোক্ত দেহ। হৃদমাঝারে ধক করে উঠল আদিতের। নিজের বিনাশ চাইলেও প্রেয়সীর এমন রক্তিভ অবস্থা তো কখনোই দেখতে চায়নি আদিত্য। হৃদয় ঝড় উঠেছে আদিতের। চারদিকে অন্ধকার দেখতে শুরু করেছে সে, বুক ফেটে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। চলবে
নিরোদ ক্লেশের অন্ত পর্ব -27 লেখিকা অন্তিকা। ইলার তি ভ মুখশ্রী হৃদ অম্বরে ঝড় তুলেছে আদিতের। আদিত মনে প্রাণে মানে সে পাপ করেছে, এর শাস্তিও সে পাবে, তবে তার পরিবার কেন, প্রেয়সী কেন পাবে? সেই শাস্তি পাক। আদিতের এ মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। আদিত যদি এই মুহূর্তে অভিক মাহমুদকে হাতের কাছে পায় তাহলে এমন মৃত্যু দিবে অভিক মাহমুদের রুহ অবধি কেঁপে উঠবে। ফোন থেকে নজর সরিয়ে আদিত আশেপাশে তাকাল। বিপুল রায়ের পিএ এহমাদ সাফিকের ছেলে ইন্তেহার শারিফ এসেছে তাকে নিয়ে যেতে। আপাতত এহমাদ সাফিকা হতো অবস্থায় রয়েছেন বিধায় ইন্তেহার শারিফ ওনার বদলে ওনার দায়িত্ব পালন করবে। এহমাদ শারিফ বিপুল রায়ের পিএ হলেও এক প্রকার ভাইয়ের মতো ওনারা, সেই সাথে ইন্তেহার আর আদিতের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ। আদিতের এত ক্রোধের মধ্যেও আদিতের ঠোঁটের কোণে ইন্তেহার শারিফকে দেখে মৃত্যু হাসি ফুটল। তবে মুখশ্রীতে রাগান্বিত ভাব বজায় রাখল। ইন্তেহার আদিতের নিকট এসে আদিতের এহেন মুখশ্রী দেখে খানিকটা ভরকাল, তবে মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলে উঠল, দুঃখিত দাভাই, তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করানোর জন্য। স্বাভাবিক স্বরে। এহমাদ আঙ্কেল আগের চেয়ে বেটার আছে, রাগান্বিত স্বরে। ইন্তেহার ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, ভারী কণ্ঠস্বরে বলে উঠল, উহু, কন্ডিশন ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বাবা হয়তো বাঁচবে না, প্রে করা ছাড়া নাকি আর কিছুই করার নেই ডক্টরদের হাতে। ভারী স্বরে। আদিতের রাগের পরিমাণ অম্বরের ছোঁয়া পেল। মাথার চুল খামচে ধরে ফোঁস ফোঁস করতে করতে বলল, মৃত্যু যন্ত্রণা দিব, তবে একেবারে নিঃশেষ করব না। ও নিজেই ওর অন্ত চাইবে, তবে অন্ত ছোঁয়া পাবে না। আশা করেছিলাম ঘটনাটা আমাদের মাঝেই মিটমাট করা যাবে, কিন্তু ওই যে হৃৎপিণ্ড 1 কেজি ওজনের। আমার ডায়মন্ডগুলোর দিকে হাত বাড়িয়েছে, ওর হাত যদি আমি 1000 টুকরো না করেছি তাহলে আমি আদিত রায় নই। রাগে ফোঁস ফোঁস করে। ইন্তেহার গম্ভীর হয়ে পাশে থাকা 4টে বডিগার্ডের মধ্যে দুজনকে আদিতের ট্রলি গাড়ির ডিকিতে রাখতে ইশারা করল। ইন্তেহার ছোট করে বলল, গাড়ি ওখানে, চল। ছোট করে, এডুইনের খোঁজ পেয়েছি। খুঁজতে অনেক বেগ পোহাতে হয়েছিল। অভিক মাহমুদের সিক্রেট হাউজে উদ্দেশ্যে বেরিয়েছিলেন নিজেকে লুকিয়ে, তবে আমাদের চোখ থেকে লুকাতে পারেননি। হেল হাউজে রাখা হয়েছে ওনাকে। ভারী স্বরে। ইন্তেহারের বাক্য বচনে খুশি হল আদিত। শিমুল মাহমুদের পার্সোনাল সেক্রেটারি হল এডুইন জেমস। বাঁকা হেসে আদিত ইন্তেহারের উদ্দেশ্যে বলল, হ্যালো হাউজেই যাব প্রথমে। জেমসকে হেল হাউজে রাখা হয়েছে। একটু হেল শব্দের মর্মার্থ না বোঝালে নিজেকে অনেক ছোট মনে হবে। বাঁকা হেসে আদিত গাছাড়া ভাব নিয়ে গাড়িতে গিয়ে বসল। ইন্তেহার ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আদিতের পিছু পিছু গিয়ে গাড়িতে বসল ড্রাইভিং সিটে। মিররে একবার আদিতের মুখশ্রী পানে তাকালো ইন্তেহার। ভয়ঙ্কর রকমের রেগে আছে আদিত। ইন্তেহার শুকনো ঢোক গিলল। এই তো মাত্র সপ্তাহ খানিক হবে হয়তো সে আদিতের পরিচয়ের পাশাপাশি আদিতের আরেকটা পরিচয়ের কথা জানতে পেরেছে। যেদিন সে শুনেছে আদিত একজন হিটম্যান, সেদিন ভারী অবাক হয়েছিল ইন্তেহার। আদিত ঠান্ডা মাথায় ভয়ঙ্কর কাজ করতে পারে। সত্য বলতে ইন্তেহার নিজেও আদিতকে কিছুটা ভয় পায়। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেহার গাড়ি স্টার্ট করল। উদ্দেশ্য হেল হাউজ, অর্থাৎ নরকের ঘর। আদিত আজ অবধি যাদের ন করেছে তাদের এই হেল হাউজে নরক যন্ত্রণা দিয়ে ন করেছে। আদিতের মুখশ্রীতে চিক হাসি ফুটে উঠেছে। তবে হৃদম্বরে ঠিকই অম্বর পাতাল ওলট পালট হয়ে যাচ্ছে। দাঁড়ি, সময়টা এখন মধ্যাহ্নর কড়া রোদ দিনিয়ে শারু শেরহামের সাথে ইলার কাছে এসেছে। সারা রাত শারু ঘুমায়নি। শেরহাম, কল্যাণী আর নেহাল রায়ের টেনশনে। তারা ঠিক আছে কিনা জানার জন্য প্রায় এক প্রকার দিক বেদিক ভুলে বসেছিল শারু। অবশেষে যখন বাড়িতে শেরহাম, কল্যাণী ও নেহাল রায় ফিরলেন, শারু ও মিতালি দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছিল পরক্ষণে। সবার থমথমে বিধ্বস্ত মুখশ্রী অবলোকন ও গতকাল রাতের ঘটনা জানার পর নিস্তব্ধ হয়েছিলেন মিতালি ও শারু। নতুন সম্পর্ক গড়ার সূচনাতেই সবটা কেমন আউলিয়ে গিয়েছে। আদিত দ্রুত কানাডা ফিরে গিয়েছে, আর ইলা ও তার বাবা মায়ের ট্রাকের সাথে সংঘর্ষ ও গুরুতর কন্ডিশন। সবটা ভেবে শারু বাঁধভাঙ্গা কান্না করেছিল শেরহামের বুকে মুখ গুজে। স্নিগ্ধা নেই আজ 3 দিন। আদিতের এভাবে চলে যাওয়া হুট করে, এর উপর ইলার ও তার পরিবারের এই করুণ অবস্থা। শারু অসুস্থ হয়ে পড়ছে এসব শুনে ও দেখে। এদিকে ডাক্তাররা জানিয়েছেন প্রমীলা চৌধুরীর জ্ঞান ফিরেছেন। ও কৌশিক চৌধুরী এখন আশঙ্কামুক্ত, অর্থাৎ ওনারও জ্ঞান ফিরছে। প্রমীলা চৌধুরী, কৌশিক চৌধুরী ও ইলাকে কেবিনে শিফট করা হয়েছে। ওনাদের জ্ঞান ফিরলেও ফিরেনি শুধু ইলার। তারা ধারণা করেছেন ইলার কোমায় যাওয়ার সম্ভাবনা 70%। ইলার অ্যাক্সিডেন্টকৃত মুখখানা দেখে শারুর ভীষণ খারাপ লাগল। এই তো গত রাতেও মেয়েটা আদিতের চলে যাওয়ার আগ মুহূর্ত অবধি খুশি ছিল, আর এখন কোমায় যাওয়ার সম্ভাবনার মাঝে অচেতন হয়ে আছে। শারুর সাথে তার শাশুড়ি মিতালি এসেছেন, সাথে কল্যাণী, নেহাল রায়ও।
শারুর এমন প্রতিক্রিয়া দেখে শেরহাম দুহাতে শারুকে আগলে নিয়েছে। ভাবতেও অবাক লাগছে, গত রাতে আদিত্য তাদের থেকে সুদূর কানাডা পাড়ি দিল আর তার কিছুক্ষণ পরই ইলাদের গাড়ির বাজেভাবে অ্যাক্সিডেন্ট। শেরহাম থানায় গিয়েছিল। অ্যাক্সিডেন্ট স্পটে এসকে আহাজিব ও ওনার 2 জন কনস্টেবলকে সাথে নিয়ে গিয়েছিল। যে ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছিল সেটার নাম্বারের সাহায্যে গাড়ির ড্রাইভারকে খুঁজে বের করা হয়েছিল। তবে খোঁজ পাওয়ার পর জানা গিয়েছিল ট্রাকের ড্রাইভারকে গতকাল রাতে আঘাত করে ট্রাকটি জোর করে 2 জন লোক নিয়ে গিয়েছিল। ট্রাক ড্রাইভারের অবস্থা সুবিধার নয়। এসকে আহাজিব শেরহামকে স্পষ্ট জিজ্ঞাসা করেছিলেন এটা মা অর্ডারের চেষ্টা। তবে শেরহাম চায়নি বিষয়টা আপাতত অনেক বড় করার। তাই ধূর্তভাবে জবাব দিয়েছিল ট্রাকটি চুরি করা হয়েছিল আর এটা আনএক্সপেক্টেড একটা অ্যাক্সিডেন্ট। যদিও শেরহামের ধারণা এটা অভিক মাহমুদের কারসাজি। দাড়ি উৎস নিজের কথামতো স্নিগ্ধাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অবশেষে তারা ঢাকা এসে পৌঁছিয়েছে। জানালা দিয়ে স্নিগ্ধা বাহিরে তাকিয়ে হতবাক হল। উৎস তাকে নিয়ে হসপিটালে এসেছে। স্নিগ্ধা এই হসপিটাল চেনে, 2 মাস আগেও এখানে 4 দেয়ালের মাঝে সেই নরকীয় দিনগুলো কাটিয়েছিল। প্রতি ঘণ্টায়, মিনিটে, সেকেন্ডে নিজের মৃত্যু কামনা করেছিল স্নিগ্ধা। তবে ভাগ্য তাতে সায় দেয়নি, সে বেঁচে আছে। এখনও অবধি নিঃশ্বাস নিচ্ছে। ভেবে স্নিগ্ধার অবাক লাগছে যেখানে তার দম বন্ধ হয়ে রে যাওয়া উচিত সেখানে সে জীবিত আছে এখনও। এই তো কি নিদারুণ শ্বাস নিতে পারছে ইচ্ছেমতো। সবটা ভেবে স্নিগ্ধার অনুভব হতে লাগল স্নিগ্ধার ভীষণ কান্না পাচ্ছে, গলায় পাথর আটকে গিয়েছে। বার কয়েক ঘন ঘন শ্বাস নিয়ে বহু জোরতা নিয়ে স্নিগ্ধা কম্পিত স্বরে উৎসকে জিজ্ঞাসা করল, আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? কম্পিত স্বরে। উৎস জবাব দিল না। গাড়ি পার্ক করে নামল, সাথে স্নিগ্ধাও। উৎস স্নিগ্ধার হাত ধরে হসপিটালের ভেতরে প্রবেশ করল। কাঙ্ক্ষিত কেবিনের সামনে এসে দাঁড়াল। এদিকে স্নিগ্ধার সামনে নিজের পরিবারের সদস্যদের দেখতে পেয়ে অবাক ও হতভম্ব হল। কল্যাণী, নেহাল রায়, মিতালি, শারু ও শেরহাম সবাই এখানে আছে। স্নিগ্ধা আজ 3 দিন পর মায়ের মুখশ্রী দেখতে পেল। অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, মা। কল্যাণী স্নিগ্ধার দিকে তাকালেন। বিমর্ষ মুখশ্রীতে অবাক হওয়ার রেশ ফুটে উঠল। স্নিগ্ধা অশ্রুভেজা চোখে মায়ের দিকে দৌড়ে গেল। ঝাপটে ধরল কল্যাণীকে। শেরহাম স্নিগ্ধার দিকে চেয়ে সামনে কিছু দূরে উৎসকে পাথরের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখল। মুহূর্তেই শেরহামের রাগ উঠে গেল। আজ 3টা দিন পর শেরহাম স্নিগ্ধফুলকে স্বচক্ষে দেখতে পারছে। সেদিন পাগলের মতো আদিত্য, নেহাল রায় ও সে মিলে খুঁজেছিল স্নিগ্ধাকে। কোথায় পায়নি, শেষে জানল উৎস চৌধুরী স্নিগ্ধাকে নিয়ে গেছে। উৎস একবার স্নিগ্ধা ও সবার দিকে তাকাল। উৎস সবাইকে উপেক্ষা করল, অতঃপর ধীর পায়ে কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনে প্রবেশ করে উৎস একদৃষ্টিতে তাকাল তার একসময়কার নামমাত্র বাবা নামক লোকটার দিকে। কৌশিক চৌধুরী, প্রমীলা ও ইলাকে একই কেবিনে আলাদা আলাদা বেডে রাখা হয়েছে। কৌশিক চৌধুরীর বাম পাশেই প্রমীলা চৌধুরীর বেড। উৎস নির্লিপ্ততাভাবে প্রমীলা চৌধুরীর দিকে তাকাল। এই মহিলা, হ্যাঁ এই মহিলার জন্যই আজ থেকে 25 বছর আগে তার বাবা তাকে আর কানন দেবীকে ছেড়ে চলে গিয়েছিলেন। সম্পূর্ণ একা করে রেখে গিয়েছিলেন। উৎসের মনে প্রশ্ন জাগে, কৌশিক চৌধুরী তো ভালোবেসে বিয়ে করেছিলেন তার মাকে। তাহলে কিভাবে অন্য নারীর প্রেমে আবদ্ধ হয়ে তাকে বিয়ে করে তাকে আর কানন দেবীকে ফেলে গিয়েছিলেন? এদিক দিয়ে এক অম্বর সমান ঘৃণা কাজ করে উৎসের কৌশিক চৌধুরীর প্রতি। তবে বর্তমানে কৌশিক চৌধুরীর এহেন করুণ অবস্থা দেখে মায়া লাগছে উৎসের। যদি তার মতো মায়া যদি কৌশিক চৌধুরী করতেন তাহলে আজকে সে পিতৃহীনভাবে বড় হতো না। মায়েরও সমাজের থেকে বাজে প্রশ্নবিদ্ধ হতে হতো না। উৎস স্কুল, কলেজে কোথাও পিতৃহীন, বাজে কথার শিকার হতো না। দীর্ঘশ্বাস ফেলল উৎস। এগিয়ে গেল ধীর পায়ে। কৌশিক চৌধুরীর বেডের ডান পাশে ইলার বেড। উৎস ধীর পায়ে ইলার বেডের পাশে গিয়ে দাঁড়াল। অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে ইলা। কপালে সেলাই পড়েছে। গালে, শরীরে ব্যান্ডেজ করা। উৎসের খারাপ লাগল। মায়ের পেটের আপন বোন নয় ইলা, তবুও তার বাবারই তো মেয়ে। সে হিসেবে ইলা তার বোন। বোন শব্দটা মাথায় ঘুরপাক খেতে লাগল উৎসের। উৎস, ধীর কণ্ঠস্বরে। উৎস তৎক্ষণাৎ তাকাল না, কিছুক্ষণ সময় নিল। নির্লিপ্ততা চক্ষুতে ঘাড় ঘুরিয়ে তাকাল। সাদা এপ্রনে দাঁড়িয়ে আছে ডাক্তার সাফান। উৎস ছোট করে একটা নিঃশ্বাস নিল। ডাক্তার সাফান বলে উঠল, অবশেষে তোর দেখা মিলল বহুদিন পর। কেমন আছিস? আছি ভালো, তুই? নেভানো কণ্ঠস্বরে। উৎসের নির্লিপ্ততা চাহনি ও কণ্ঠস্বর শুনে ফোঁস করে একটা শ্বাস ফেলল ডাক্তার সাফান। ডাক্তার সাফান আর উৎস একে অপরকে চেনে হাই স্কুল থেকে। উৎসের ক্লাসমেট ডাক্তার সাফান, ক্লাসমেটের পাশাপাশি ভালো বন্ধু। উৎসের সম্পর্কে সবটাই জানে ডাক্তার সাফান। তবে 3 মাস আগে জেনেছিল যে কৌশিক চৌধুরী উৎসের বাবা। সে হিসেবে গতকাল রাতে যখন কৌশিক চৌধুরী,
প্রমীলা চৌধুরী ও ইলার তা কোক্ত অবস্থা দেখেছিল তখনই ডাক্তার সাফান দ্রুত ইনফর্ম করেছিল উৎসকে। কৌশিক চৌধুরীর ও ইলার অপারেশন মূলত ডাক্তার সাফান ও তার সহকারী ডাক্তাররা করেছে। আমারও আছে ভালো, আঙ্কেল আর আন্টি আপাতত আউট অফ ডেঞ্জার। এখন ঘুমের ইনজেকশন দিয়েছি, তবে তোর বোনের কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও ৪৮ ঘন্টা হয়নি। আমরা আশাবাদী যে ওর জ্ঞান ফিরবে, অন্যথায় কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রে করা ছাড়া আর কিছুই করার নেই। দীর্ঘশ্বাস ফেলে উৎস নির্লিপ্ততা, নিশ্চুপ হয়ে ডাক্তার সাফানের দিকে তাকিয়ে আছে। নজর সরিয়ে উৎস ইলা, কৌশিক চৌধুরী ও প্রমীলা চৌধুরীর দিকে কিক্ষণ নিশ্চুপ হয়ে চেয়ে রইল। অতঃপর উঠে দাঁড়াল। ডাক্তার সাফানের মুখোমুখি দাঁড়িয়ে মৃদু হেসে বলে উঠল, ওনাদের খেয়াল রাখিস। তোর উপর ভরসা যেমন ২ মাস আগেও ভরসা রেখেছি তেমনি এখনও ভরসা রাখছি। সময়ে সময়ে ইনফর্ম করিস। আসছি, পরে দেখা হয়ে কথা হবে। মৃদু হেসে, এখনই আসলি আর এখনই চলে যাবি? ৩ মাস পর দেখা হয়েছে আমাদের। তাছাড়া ওনাদের কাছে পাশে থাক। পাশে থাকব? যে মানুষটা আমার এবং আমার মায়ের পাশে থাকেনি তার পাশে থাকব? ওনার প্রতি মনের গহীনে কোথাও একটু শ্রদ্ধা রয়ে গিয়েছে বলেই আমি আজকে এখানে ওনাকে এবং ওনাদের দেখতে এসেছি, অন্যথায় সম্পূর্ণটাই ঘৃণা থাকলে আসতাম না। পাশে বসে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। ঘৃণা অভিমানের পাহাড় এমনিতেও অনেক উঁচু। ওনার মুখশ্রী পানে তাকিয়ে আর উঁচু করতে চাইছি না। পরবর্তী পর্ব মেঘবতী পেজটিতে পাবেন। বিন্দু মাত্র ইচ্ছে নেই ওনার পাশে বসার। নির্লিপ্ততা স্বরে ডাক্তার সাফান কিঞ্চিত হাসল, ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখে বলল, তোর চোখ আমি পড়তে জানি। এত বছরে আরও কোনো এক্সপেরিয়েন্স না হলেই তোর চোখ পড়ার এক্সপেরিয়েন্স আমার ভালোই হয়েছে। জানিস, তোর চোখ ভিন্ন কথা বলছে। কিঞ্চিত হেসে, সবারই কথা বলার অধিকার আছে। চোখ ভিন্ন কিছু বললেও বলতে পারে। ভিত্তিমূলক কথা আমরা গুনায় ধরি, ভিত্তিহীন কথা আমরা গুনায় ধরি না, তেমনি এই চোখের ভিত্তিহীন কথাও আমি গুনায় ধরি না। তুইও ধরিস না। আমার চোখ বাবার ভালোবাসা চায়, তবে উৎস চৌধুরী চায় না। নির্বিকার ভঙ্গিতে চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -28, লেখিকা অন্তিকা। বাংলাদেশ থেকে কানাডার সময়ের পার্থক্য ১৩ ঘণ্টা। বাংলাদেশ সময় বর্তমানে ১২টা বেজে ৩০ মিনিট আর কানাডায় এখন রাত ১টা বেজে ৩০ মিনিট। সাধারণত আদিত্য অ্যালকোহল পান করে না। যেদিন কারো মা অর্ডার করে সেদিনই একটু আকটু খায়। শেষবার পুষণ ভৌমিককে মার্ডার করেছিল, যদিও তখন আদিত্য ভীষণ ক্ষোভে ছিল। অ্যালকোহল পান করার মতো নেশাটা তীব্র ছিল না, ছিল শুধু করার তীব্র নেশা। তবে আজ আদিতের ফ্রেশ মাইন্ড। কোনো ক্ষোভ নেই, হতে পারে আছে, তবুও প্রকাশ পাচ্ছে না ক্ষোভটা। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে নিশ্চিন্ত মনে অ্যালকোহল পান করছে সে। এই মুহূর্তে যেন এটাই একমাত্র ধর্ম তার। ইন্তেহার পাশে বসে চেয়ে আছে তার দিকে। আদিত্য না তাকিয়েই জিজ্ঞাসা করল, খাবি? উহু, নিচু স্বরে। তাহলে এভাবে তাকিয়ে কি দেখছিস? নজর টজর দিস না। আমার পেট খারাপ হলে সাপ, ব্যাঙ এগুলোকে শিকার করে কে? তে টুকরো টুকরো করব কিভাবে? আর চোখে তাকিয়ে ইন্তেহার ভরকানো দৃষ্টিতে তাকালো আদিতের দিকে। ভ্রু কুচকে আদিতের থেকে দৃষ্টি সরিয়ে সামনে বেশ বর্ষর টেবিলের উপর বেঁধে রাখা এডুইন জেমসের দিকে তাকালো। এডুইন জেমসের চক্ষুতে এখন মৃত্যু ভয়েরা উপস্থিত হচ্ছে। শিকার করার আগে বাঘ হিংস্র থাকে। তুমি সবসময় তেমনই থাকতে, আজকে এমন হাস্যকর মশকরা কেন করছ? নিচু স্বরে, বাঘ বলে কি অনুভূতি নেই নাকি? সবসময় হিংস্র থাকতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম আছে নাকি ইন্তেহার? কিছু কিছু বাঘ দেখবে, নিশ্চুপি শিকারকে পর্যবেক্ষণ করতে থাকবে ঝোপঝাড়ের আড়ালে। অতঃপর দেখবে হুট করে এক লাফ দিয়ে শিকারীকে আবদ্ধ করেছি রে ফেলবে অনেক হিংস্র ক্ষোভ নিয়ে। আমার অনুভূতিটাও বর্তমানে এমন। শান্তভাবে থাকব, তবে এমন হিংস্র মৃত্যু দেব, রুহ কেঁপে উঠবে। শান্ত স্বরে ইন্তেহার আর চোখে তাকালো আদিতের দিকে। আদিত্য তার দেহের সম্পূর্ণ ভার সোফার উপর ছেড়ে দিয়েছে। ইন্তেহার ভেবেই চলেছে এই বুঝি লাফ দিয়ে উঠেই এডুইন জেমসকে টর্চার শুরু করবে। হেল হাউজের নির্মমতা কতটা ভয়ঙ্কর তা বুঝিয়ে পৃথিবী থেকে চিরমুক্তি দিবে এডুইনকে। দীর্ঘশ্বাস ছাড়ল ইন্তেহার। বাবার নিষ্প্রভ মুখশ্রীটা চোখের সামনে ভেসে উঠল। ছোটবেলায় তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেল। জীবনের এতগুলো বসন্ত বাবার ছায়াতলেই কাটিয়েছে বাবাকে ভালোবেসে, সেই বাবার আজকে কি করুণ পরিস্থিতি। ইন্তেহারের রাগ হয়, মন চায় বাবার এই করুণ পরিস্থিতি যারা করেছে তাদের হাত কেটে ফেলতে। তবে ইন্তেহার এমন কিছুই করবে না। আদিত্য থাকতে ইন্তেহারকে কিছুই করা লাগবে না, শুধুমাত্র তাদের অবস্থানটাই আদিতকে জানানো ছাড়া। এই যেমন সকালে এডুইনের অবস্থান বের করে তাকে কিডন্যাপ করে এনেছে, ঠিক এমনই ফোঁস করে একটা শ্বাস ছাড়ল ইন্তেহার। আদিত্য উঠে দাঁড়িয়েছে। এডুইনকে যে টেবিলে শুয়ে বেঁধে রাখা হয়েছে সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। টেবিলে এডুইনের পাশে ছুরি, লবণ,
গুঁড়া মরিচের কৌটা রাখা আছে। এডুইনের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল, যার দরুন সে শুধু গোঙাতেই পারছিল, কিছু বলতে পারছিল না। তোর খুব শখ তাই না নিজ চোখে জাহান্নামের নির্মমতা দেখা? আজ এমন জাহান্নাম দেখাবো তুই মরার পর তোর রুহ তোর দেহের পরিণাম দেখে আবারও মৃত্যুবরণ করতে চাইবে। আমার উচিত ছিল তোর মতো জঞ্জালকে সেদিনই রে ফেলা, তবে মারিনি। যে দোজ দিয়েছিলাম ভেবেছিলাম নিজ থেকেই রে যাবি। কিন্তু না, তোর তো কই মাছের জান। এত সহজে বিলীন কিভাবে হবি, সেই বেঁচে থেকে চামচামি করলি। তোর এক্স বসও যে তোর নতুন বসের বাপকে করিয়েছে তা তো বললি না, বললি শুধু আমার কথা। ফাঁসিয়ে দিলি শুধুই, অত্যন্ত রাগান্বিত স্বরে। এডুইন শুধু গোঙাচ্ছেই, আদিতের ভয়ে তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। পূর্বে একবার আদিতের হিংস্রতার শিকার হয়েছিল, সেই শোধ তুলতেই তো অভিককে আদিতের কথা বলেছিল, কিন্তু হলোটা কি? আদিত আরও হিংস্র হয়ে উঠল। আগের বার রেহাই দিলেও এবার তো নিশ্চিত মৃত্যু। আদিত এডুইনের মুখের স্কচটেপ খুলে দিল। সঙ্গে সঙ্গেই এডুইন অস্থির স্বরে ইংরেজিতে বলে উঠল, আদিত, আদিত প্লিজ আমায় মেরো না, আমি ভুল করেছি, আমায় মাফ করে দাও। আদিত শুনল না, নিজের নির্মমতা পুনরায় চেয়েও ভয়ঙ্করভাবে প্রকাশ করতে লাগল। দিয়ে 1 ইঞ্চি করে গভীরভাবে করছে এডুইনের শরীরে। ব্যথায় এডুইন গগন কাপা চিৎকার করছে। আদিতের যেন হৃদয় প্রশান্তির ঢেউ উঠছে। সেই স্থানে সে চিমটি করে লবণ ছিটিয়ে দিচ্ছে। এডুইন কাটা মুরগির মতো ছটফট করছে। এদিকে ইন্তেহার নিশ্চুপে আদিতের কাণ্ড দেখে যাচ্ছে। আদিত এবার এডুইনের হৃৎপিণ্ড বরাবর দিয়ে অতঃপর গুঁড়া মরিচ ছিটিয়ে দিল সেখানে। এডুইনকে পায় কে? তার চিৎকারে মনে হলো হেল হাউজ কেঁপে উঠছে। ভীষণ ভয়ানক লাগছে পরিবেশটা। তবে আদিত, ইন্তেহার বেশ উপভোগ করছে পরিবেশটা। হেল হাউজের অতিথি হেল হাউজের মর্মার্থ বুঝবে না এমনটা হয় এডুইন জেমস? মর্মার্থ অনেক আনন্দদায়ক তাই না? প্রশস্ত হেসে আদিতের কথায় কিছুই বলতে পারল না এডুইন। শুধু গোঙাতে লাগল। ব্যথাতুর আওয়াজ, ভীষণ করুণ শোনালো আওয়াজটা। আদিতের মায়া দয়া কিছুই অনুভব হল না, তার হাত এডুইনের ল হয়ে গেছে। সর্বশেষ আদিত উন্মাদের মতো হেসে উঠল। হাতে থাকা রঞ্জিত রিটা এডুইনের হৃৎপিণ্ডে গেঁথে দিয়ে একদলা থুথু ছুঁড়ে রল এডুইনের শরীরে। একরাশ ক্ষোভ নিয়ে হিসহিসিয়ে বলে উঠল, তোদের মতো ঘৃণ্য জানোয়ারদের কঙ্কাল সংগ্রহ করতে বেশ আনন্দ পাই। তোর কঙ্কাল হেল হাউজের দেয়ালে টানিয়ে রাখব, তোর কঙ্কাল যখন দেয়ালে ঝুলিয়ে রাখব দেখিস তোর কাছে তখন তোকে খুব নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ দেখাবে। হিসহিসিয়ে এডুইনের গোঙানি কমে এলো। আসলেই কই মাছের প্রাণ, এখনো রার নাম গন্ধ নেই। একে অ্যাসিডে চুবিয়ে কঙ্কাল বানিয়ে দেয়ালে টানিয়ে রাখিস। আজকে বাড়িতে যাব না, পাশের ঘরেই থাকব। শুন, আগামী দুদিনের মধ্যেই এসজে গ্রুপের সকল সদস্যের ইনফরমেশন আমাকে দিবি। রাত অনেক হয়েছে, তুইও এখানেই থেকে যা। শরীর ঝেড়ে আদিত হামি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইন্তেহার নির্বিকারভাবে এডুইনের মুখশ্রীপানে চেয়ে আছে। মৃদু হাসল ইন্তেহার। অন্য রুমে গেল না, রুমের সোফাতেই লম্বা হয়ে শুয়ে পড়ল। আপাতত তার ঘুমের দরকার, সকালে উঠে এই নমুনাকে আবার অ্যাসিডে চুবিয়ে কঙ্কাল বানিয়ে টানিয়ে রাখতে হবে। পাপিষ্ঠ মানুষের কঙ্কাল দেখতে বেশ ভালো লাগে, মনে শান্তি শান্তি অনুভব হয়। দাঁড়ি, ইলাদের কেবিনের দরজা খুলে উৎস এক পলক স্নিগ্ধার দিকে তাকাল। ভেজা নেত্রপল্লব, মায়ের বুকে লেপ্টে ফোপাচ্ছে। শেরহাম নির্বাক চোখে চেয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধার পাশেই শারু, মিতালি দাঁড়িয়ে। আর শেরহামের পাশে নেহাল রায়। উৎস স্নিগ্ধার কান্না দেখে মনে মনে ভেঙাল। পাপা কি পারি, এমনভাবে কাঁদছে যেন 3 দিন আটকে রেখে খেতে দেইনি, আনলিমিটেড বেল্ট দিয়ে রেছি। মনে মনে এসব বললেও উপর দিয়ে নিজেকে বেশ গম্ভীর করে কেবিন থেকে বের হলো সম্পূর্ণ। উৎস বের হতেই সবাই উৎসের দিকে তাকাল। শেরহাম যেন উৎসকে দেখতেই চটে গেল। তবে উৎস সবাইকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হসপিটাল থেকে বেরোনোর জন্য উদ্যত হল। ভাবখানা এমন দেখালো যেন সে চেনেই না এদের কাউকে। কল্যাণী উৎসের এমন কাণ্ডে ভ্রু কুঁচকে চেয়ে রইলেন উৎসের যাওয়ার দিকে। দাঁড়ি, দুদিন পর বিকেলে। পরপর দুদিন অতিবাহিত হওয়ার পরেও ইলার জ্ঞান ফিরল না। ডাক্তার সাফান কনফার্ম করলেন ইলা কোমায় চলে গিয়েছে। কবে এই অবস্থা থেকে বের হবে এটা বলা যাচ্ছে না। এদিকে প্রমীলা চৌধুরী নিজে অসুস্থ হলেও মেয়ের এহেন অবস্থায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কৌশিক চৌধুরী উত্তেজিত হয়ে পড়ায় ওনার অবস্থা প্রায় শোচনীয় হয়ে পড়েছে। শেরহাম কি করবে বুঝে উঠতে পারল না। আদিত যাওয়ার 3 দিন হওয়ার গেল, তবুও আদিত ফোন করেনি তাদের। ওখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারছে না শেরহাম। আদিত ঠিক আছে কিনা নেই। একদিকে আদিতের টেনশন, অন্যদিকে ইলার কোমায় চলে যাওয়া। পরিবারে যেন একটা অসহায়ত্ব নেমে এসেছে। চারদিকে দুঃখদের আনাগোনা। সুখ শব্দটা কতদিন হলো তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। না জানি আবার কবে সুখ শব্দটা তাদের দ্বারে আসবে।
হসপিটালে নেহাল রায় আর কল্যাণী রয়েছেন। শেরহামও যাবে, তবে সেখান থেকে তাকে অফিস যেতে হবে। কতগুলো দিন হলো অফিসে ঠিকমতো উপস্থিত থাকতে পারছে না সে বা নেহাল রায় কেউই। আজকে যাবে। শারু, আমি একেবারে রাতে ফিরব। অফিসে যাব আজকে। ঠিকমতো খেয়ে নিবে কিন্তু, মা থাকবে বাড়িতে। ভালো খারাপ সবটা মাকে বলবে, মৃদু কণ্ঠে। শারু জবাব দিল না, নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে রইল শেরহামের দিকে। ইলাদির কি আর জ্ঞান ফিরবে না? স্থির কণ্ঠে শেরহাম নির্লিপ্ততাভাবে চাইল শারুর দিকে। এই প্রশ্নের জবাব অনেকটা কঠিন মনে হল তার কাছে। কঠিন লাগবেই তো, যে প্রশ্নের জবাব জানে না শেরহাম সে প্রশ্ন তার কাছে কঠিনই লাগার কথা। তবুও শারুকে আশ্বাস দেওয়ার স্বরে বলে উঠল, দ্রুতই ফিরতে পারে অথবা অনেক দেরিও হতে পারে। আমরা পজিটিভ ভাবি, তাহলে সবটা পজিটিভই হবে। আদিত্য দাভাইয়েরও তো কোনো খোঁজ নেই। কানাডা যাওয়ার পর ওনার তরফ থেকেও কোনো ফোন কল আসেনি। উনি তো জানেনও না ইলাদির অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি কোমায় চলে গেছেন। নিষ্প্রভ স্বরে শেরহাম বলার মতো কিছু খুঁজে পেল না। সত্যিই তো কি বলার আছে? আদিত্য কানাডা যাওয়ার আজ 3 দিন হয়ে যাওয়ার পরেও একবারের জন্যও কল করেনি যে ঠিকমতো পৌঁছিয়েছে নাকি অন্য কিছু। শেরহাম শারুর দিকে এগিয়ে আসল। সবটা ঠিক হয়ে যাবে শারু, এত ভেবো না। আমাদের উচিত এ সময়ে সবটা পজিটিভ ভাবা। সবটা ঠিক হবে, ধৈর্য হারিয়ে ফেল না। সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন, আমাদের ধৈর্যহারা হলে চলবে না। থেমে থেমে শারু শুনল মনোযোগ দিয়ে। শেরহাম এগিয়ে এসে দুহাত দিয়ে শারুকে বুকের সাথে মিশিয়ে নিল। শারুর কপালে আলতো ঠোঁট ছুঁয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকল। চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -29, লেখিকা অন্তিকা। প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত। তোমার এই হক টনেস দেখেই তো তোমায় সুদূর বাংলাদেশ থেকে পুনরায় কানাডায় টেনে আনলাম। আই ওয়ান্না স্পেন্ড ওয়ান নাইট উইথ ইউ ধীরে ধীরে পায়ের উপর পা তুলে সোফায় অভিক মাহমুদের মুখোমুখি বসেছিল আদিত্য। অভিক ঈগলের দৃষ্টিতে আদিতের দিকে চেয়ে অ্যালকোহল পান করছিল অভিক। বহুদিন পর আদিতের নাগাল পেয়েছে অভিক। আদিত্য কঠোর দৃষ্টিতে শক্ত হয়ে বসেছিল, এর মাঝেই পেছনে থেকে কে আদিতের কাঁধে হাত রেখে উক্ত কথা বলে উঠল। আদিত্য প্রতিক্রিয়া দেখাল না। মুহূর্তেই কর্ণপাত হল কোনো তীক্ষ্ণ নজরবিশিষ্ট নারীর ধারালো মুখশ্রীর হাসি। বেশ নাটকীয় ভঙ্গিতে নারীটি অভিকের পাশে সোফায় ধপ করে বসে পড়ল। নিজে উদ্যোগে টেবিলে থাকা একটা গ্লাস তুলে নিয়ে অ্যালকোহল ঢালল। আদিতের দিকে ইশারা করে বলল, খাবে বাবু? দারুণ এনার্জি পাবে। আদিত্য বিরক্ত হল, দৃষ্টি অভিকেই নিবন্ধ রাখল। কিয়ৎক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আদিত্য ধারালো স্বরে বলে উঠল, তোমাদেরও ড্রামা শেষ হলে মেইন পয়েন্টে কথা বলি। বাবা কোথায়? অভিক ভ্রু কুঁচকে বলে উঠল, বাবা কোথায় মানে? তুই নিজের হাতেই তো আমার বাবাকে করলি। ভ্রু কুঁচকে আদিত্য নির্লিপ্ততা ভঙ্গিতে নিশ্চুপ থাকল। মিনিট দুয়েকের মতো অতিবাহিত হতে অ্যালকোহল পান করতে করতে নারীটি বলে উঠল, ব্যাবো এত হাইপার কেন হচ্ছ? আমার প্রস্তাব ভালো লাগেনি বুঝি? উত্তর না দিয়েই দেখি বাবার কথা বলছ। বাবার পায়ের নিচে থাকতে বুঝি বেশ লাগে? মুখ বাঁকিয়ে অভিক পাশে বসে থাকা নারীটির দিকে চেয়ে বলে উঠল, অ্যালকোহল তোর জন্য আনিনি রেবা। এত পান করছিস কেন? রেবা স্মিত হেসে আদিতের দিকে চেয়ে বলে উঠল, এমন চুম্বককে দেখে দেখে অ্যালকোহল পান করার মজা লুফছি। এত কথা কেন বলছ? বহুদিন পর হট একটা আইটেম দেখতে পারছি। স্মিত হেসে অভিক ভ্রু কুচকাল। এক প্রকার ধমক দিয়ে বলে উঠল, হট আইটেমের মজা পরে নিতে পারবি, আপাতত ডিল করে নেই। ততক্ষণ চুপ থাক। আদিতের দিকে চেয়ে, এ হচ্ছে আমার স্টেপ সিস্টার রেবা মাহমুদ। নাটক শেষ হলে বাবাকে এখানে আনো। তোমাদেরও নাটক পরেও করতে পারবে। গম্ভীর কণ্ঠে আদিতের ভরাট কণ্ঠস্বর শুনে রেবা, অভিক দুজনেই থামল। অভিক বাঁকা হেসে বলল, এত তাড়া কিসের? ধীরে ধীরে কার্যক্রম পূর্ণ করি। প্রথমেই বলি, তোর উপর আমার কোনো রাগ আমার বাবাকে করেছিস বলে। আমার ওনার সাথে কোনো লেনদেন ছিল না, ছিল ওনার টাকার উপর এবং এখনও আছে। গত 2 বছর ধরে ওনাকে করে সব সম্পত্তি আমি আর রেবা নিতে চাইছিলাম, সেই সাথে এসজে গ্রুপের লিডার হতে চেয়েছিলাম। কিন্তু কোনোভাবেই সফল হইনি, যা তোর জন্য হয়েছি। শালা করলিটা কিভাবে? এত সিকিউরিটি থাকার পরেও তোর উপর আমার একটাই রাগ, আমার বাবাকে করলি ভালো কথা, এত টাকা লোকসান কেন করলি? ড্রাগস স্মাগলিং, নারী পাচার এছাড়াও আরও অনেক অন্যায় উপায়ে অর্জিত টাকার প্রায় অর্ধেক টাকা তুই অনাথ আশ্রম, হাসপাতাল, স্কুলের পেছনে খরচ করে ফেললি। কেন রে? তুই কি সরকার যে ফ্রিতে সমাজসেবা করে বেরিয়েছিলি? কতগুলো টাকা তুই শেষ করে ফেলেছিস ফালতু কাজে। মেজাজটা যা গরম হয়েছিল, তোর বাপকে উঠিয়ে এক ধাপ থেরাপি দিয়েছিলাম। রাগের বহিঃপ্রকাশ করলাম আর কি। এটা দেখিয়েই তোকে বাংলাদেশ থেকে কানাডা নিয়ে এসেছি। মূলত তোকে রার আমার ইচ্ছে নেই। আমার বাপের এত সিকিউরিটি থাকার পরেও
ন করে ফেললি এটি দক্ষভাবে। ভাবলাম তোর মতো একজন হিটম্যান পার্টনার যে গ্রুপের দরকার, তাই আর কি তোর সাথে এই বৈঠক। আমাদের পার্টনার হলে এখান থেকে বাপ নিয়ে জানে বেঁচে যেতে পারবি, আর না হলে তোর উপরের টিকিট আমি কাটব। আমি যে কি এর নমুনা তো পেয়েছিসই, তোর পাখির এমন অবস্থা করেছি বেচারি জীবন্তলা সহ আছে। বাঁকা হেসে আদিত্য ভেতরে ভেতরে হতভম্ব হলেও বাহিরে নিজেকে কঠিন দেখালো। ইলার কথা ভাবতেই আদিতের ভীষণ রাগ উঠল। মন চাইল এখনই অভিককে খুব ন করে ফেলতে। তবুও নিজেকে শান্ত রাখল আদিত্য। পুরো 1 মাস হয়েছেন কানাডা আসার। এতদিন পর নিজ ইচ্ছাতেই আজকে সে ধরা দিয়েছে অভিকের কাছে। অভিকের ধ্বংসের ব্যবস্থা করেই এখানে এসেছে সে। এদিকে আদিতকে একই ভঙ্গিতে বসে থাকতে দেখে অভিক ভাবলেশহীন কণ্ঠে বলে উঠল, পাপের রাজ্যে পাপেরই আগমন ঘটে। আমার বাপ পাপের রাজ্য গড়েছিল, আমিও পাপের রাজ্যে পাপ হয়েই এসেছি। সেখানে টাকা পাওয়ারের লোভে বাবাকে ন করার পরিকল্পনা করা অস্বাভাবিক কিছুই না, ভাবলেশহীন কণ্ঠে। অভিকের কথা বলার পরপরই রেবা বেসামাল অবস্থায় মাতাল কণ্ঠে বলে উঠল, বুঝলে ব্যাবো, তোমার প্রেয়সীর কথা জেনে ভীষণ রাগ উঠেছিল। তোমার মতো হ্যান্ডসাম আমার পাখি না হয়ে আরেকজনের পাখি হবে, বিষয়টা আমার হজম হতো না। তাই প্রিপ্ল্যান করে তোমার প্রেয়সীকে ফুস করে দিলাম। বেচারি বোধহয় বাঁচবেও না। মাতাল কণ্ঠে আদিতের রাগ আকাশ ছোঁয়া হল। কানে এয়ারপড ব্লুটুথের সাথে কানেক্ট ছিল, আর এতক্ষণ ধরে আদিত্য ও ইন্তেহার কলে ছিল। আদিত্য শুনতে পেল, আদিত্য, আঙ্কেলকে নিয়ে সেফ জোনে আছি আপাতত। ওদের পার্ট চুকিয়ে দ্রুত বাহিরে আসো, ফ্লাইটের টাইমও হয়ে যাচ্ছে। ইন্তেহারের বলা কথায় আদিতের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এতক্ষণ ধরে এদের ফালতু বকবক সহ্য করার মূল উদ্দেশ্যে ছিল বিপুল রায়কে সেফ জোনে নিয়ে যাওয়া অভিককে কথায় ব্যস্ত রেখে। যেটাই সফল হয়েছে আদিত্য। আদিত্য এখন আরেকটু আরাম করে বসল। বাঁকা হেসে বলল, তোর ভাগ্য কত সুন্দর, তোর বাবাও আমার হাতে মা রা গিয়েছিল। এখন তুই আর তোর স্টেপ সিস্টারও মা রা যাবি। অভিক আর রেবা দুজনেই নেতিয়ে পড়েছে সোফায়। তাদের বিন্দুমাত্র শক্তি হচ্ছে না মাথা বা শরীর তুলে দাঁড়ানোর। নাটক করে অ্যালকোহল খাচ্ছিলি তাই না? তোকে যে এই অ্যালকোহল দিয়ে গেছে সে মাত্র অল্প কিছু টাকায় বিক্রি হয়ে গিয়েছিল আমার কাছে। তোর অ্যালকোহলে ডায়াজিপাম ড্রাগস মিশিয়ে দিয়েছিল সে। এতে করে ধীরে ধীরে নেশায় আবদ্ধ হয়ে স্থির হয়ে যায় মানুষ। তোর আর এই মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। তোদের করা লোভ পাপের ফল আগুনে লসে মৃত্যু। নেহাত ভালো হয়ে গিয়েছি, নয়তো আরও কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু দিতাম। রাগান্বিত স্বরে আদিত্য যে কক্ষে রয়েছে সেখানে অ্যালকোহলের অনেক বোতল রাখা ছিল ও বিভিন্ন ড্রাগসের প্যাকেটও ছিল। মূলত এই কক্ষে অভিক, রেবা আর যে গ্রুপের অনেকে নেশা করত। আদিত্য সেখান থেকে অ্যালকোহলের 5-6টা বোতল নিয়ে রেবা আর অভিকের শরীরে ঢেলে দিল। পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে দিল। অভিক আর রেবা নেশাক্ত ও নেতিয়ে পড়েছে, যার ফলে চেঁচাতেও পারছে না। আদিত্য বাঁকা হেসে প্রস্থান নিল কক্ষ থেকে। দাঁড়ি, এই অবস্থায় অ্যাডমিশনের প্রিপারেশন কেন নিচ্ছ তুমি? রাত জেগে জেগে যে পড়ছো, প্রেগন্যান্সিতে যদি সমস্যা হয়? তোমাকে আমি না করেছিলাম অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে না, 1 বছর গ্যাপ দিলে কিছু হবে না। তুমি এখন অসুস্থ, এই অবস্থায় কেন চাপ নিচ্ছ? কড়া কণ্ঠে মিতালি রেহেনো কণ্ঠে বলা বাক্য বচন শুনে মুখ থমথমে করে ফেলল শারু। প্রেগন্যান্সির 3 মাস প্রায় শেষের দিকের সময়। শারুর এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রায় 1 মাসের কাছাকাছি হচ্ছে দিয়েছে। জিপিএ 5 না আসলেও 4.87 পেয়েছে সে। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আর প্রিপারেশন অনুযায়ী শারু ভেবেছিল A+ পাবে। তবে আশানুরূপ রেজাল্ট পেল না সে, তবে যা পেয়েছে তাতেই সে খুশি আছে। শারু ভাবে প্রেগন্যান্ট হলে কি হয়েছে, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে। কিন্তু এতে ঘোর বিপত্তি জানিয়েছেন মিতালি। শেরহাম নিজেও বারণ করেছে শারুকে এই বছর অ্যাডমিশন দিতে না, কিন্তু শারু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যত যাই হোক সে অ্যাডমিশন প্রিপারেশন নেবে আর অ্যাডমিশনও দিবে। রাত প্রায় 8টার কাছাকাছি শারু নিজের কক্ষে বসে পড়ছিল। শেরহাম অফিস থেকে দ্রুত ফিরেছে আজকে, ফ্রেশ হওয়ার জন্য সে বাথরুমে গিয়েছে। মিতালি শারুর জন্য খাবার নিয়ে আসতেই শারুকে পড়তে দেখেই রাগান্বিত স্বরে কথাটা বলে ওঠেন। শারু মিতালির কথা শুনে বইয়ে পৃষ্ঠা ভাঁজ করে রেখে মিতালির দিকে তাকিয়ে বলে উঠল, 1 বছর গ্যাপ দেওয়া মানে অনেকটা সময় হারিয়ে ফেলা। আমি সময় হারাতে চাই না, আমি একদম সুস্থ আছি। যা হবে সবটাই ভালো হবে, থিঙ্ক পজিটিভ মা। নরম স্বরে মিতালি খাবারের প্লেট নিয়ে এগিয়ে আসলেন শারুর দিকে। শারু পড়ার টেবিলে বসেছিল। মিতালি পাশে একটা চেয়ার টেনে বসলেন। ভাত মাখিয়ে শারুর মুখের সামনে তুলে ধরে বললেন, সবটা ভালো হবে জানি, তবে তোমার এই অসুস্থ শরীর নিয়ে এতটা চাপ নেওয়া উচিত নয়। এতে তোমার আর বাচ্চার দুজনের সমস্যা হতে পারে। মৃদু স্বরে শারু আলতো হাসল, খাবারটা মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, এতটুকু কিছুই না, এটা কোনো চাপই না। আমাদের সমস্যা হবে না। হয়েছে,
খাবার মুখে নিয়ে কথা বলতে নেই, গম্ভীর স্বরে। শারু টেরি স্মাইল দিয়ে মিতালির হাতে খেতে লাগল। শারুর অদ্ভুত লাগে এই মহিলা আজ থেকে 3 মাস আগেও কেমন ছিল আর এখন কেমন। শারুর নিজের মায়ের মতো খেয়াল রাখে। এই তো সপ্তাহখানেক আগের কথা, রান্নাঘরে মিতালিকে সাহায্য করতে গিয়েছিল শারু। মিতালি সাহায্য করতে বারণ করেছিল কিন্তু শারু অবাধ্য হয়ে হাতে হাতে এটা ওটা করে দিচ্ছিল। এরই মাঝে হুট করে তিনি শারুর হাত ধরে কান্না করে বলে উঠেছিলেন, আমাকে তুমি ক্ষমা করে দিও শারু। তোমাকে নিজের মেয়ের মতো করে রাখব বলেও নিজের মেয়ের মতো রাখতে পারিনি। সর্বদা খারাপ আচরণ করেছিলাম, এর জন্য আমি খুবই দুঃখিত ও লজ্জিত। আমায় ক্ষমা করো। শারু ভীষণ অবাক হয়েছিল, মায়ের পরে ঠিক সেদিন পুনরায় আবারও আরেক মাকে পেয়েছিল। শুরুতে যেভাবে মিতালি তাকে আদর যত্ন ভালোবেসেছিলেন তেমনটাই বাসতে শুরু করেছেন। শারু রেগে নেই মিতালির আচরণে। সবশেষে মানুষটা ক্ষমা চেয়েছে বয়সে অনেক বড় হয়েও। এরপরেও শারু রাগ করে থাকার কারণ পায়নি। খেতে খেতে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল শারু। সব ভালোবাসা বৌমায়ের নামে রেজিস্ট্রেশন করলে ছেলে তো ভালোবাসার অভাবে দেউলিয়ে হয়ে যাবে। কিছু শেরহাম রায়ের নামেও রেজিস্ট্রেশন করো, অসহায় কণ্ঠে। শেরহামের কথায় ফিক করে হেসে দিল শারু। মিতালি শেরহামের দিকে একনজর তাকিয়ে শারুকে খাইয়ে দিতে দিতে বললেন, আমার ভালোবাসা এখনো তোমার অ্যাকাউন্টে অনেক জমা রয়েছে, ওগুলো নিয়ে খুশি থাক। আপাতত ভালোবাসা সব শারু পাবে। তোমার জমাকৃত ভালোবাসা নিয়ে তুমি খুশি থাকো। মৃদু স্বরে শেরহাম দুঃখী দুঃখী ভাব করে বলে উঠল, নাতি নাতনি আসলে এভাবেই বাড়ির ছেলেকে সবাই ভুলে যায়। তখন নাতি নাতনি আর বৌমাই সব দুঃখী দুঃখী ভাব নিয়ে চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -30, লেখিকা অন্তিকা। আজ 1 মাস কেটে গিয়েছে মা। ইলা বৌদি কোমায়। দাভাইয়ের কোনো খোঁজ নেই। এমনটা কি হওয়া খুব জরুরি ছিল? ভাঙা স্বরে স্নিগ্ধার ভাঙা স্বরের বাক্য বচন শুনে কল্যাণী ভাবলেশহীন হলেন। মুখশ্রীতে কঠোরতা বজায় রাখলেন অথচ ভেতরটা মেয়ের সামনে খুলে দেখাতে পারলেন না তিনি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সবটা কেমন এলোমেলো অদ্ভুত হয়ে আছে। আসলেই এমনটা কি হওয়ার ছিল? মুখভঙ্গি কঠোর রেখে কল্যাণী বললেন, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখা ছাড়া এখন আর কোনো পথ নেই। প্রমীলা চৌধুরী যতদিন যাচ্ছে মেয়ের কন্ডিশন নিয়ে শোকে উত্তেজিত হয়ে পড়ছেন। ডাক্তারদের ধারণা প্রমীলা চৌধুরীর মানসিক সমস্যা দেখা দিচ্ছে। মেয়েকে ডেকেও সারা শব্দ না পেলে উত্তেজিত হয়ে পড়ছেন অনেক। আজকে নাকি নার্সদের উপর জিনিসপত্র ছুঁড়ে মেরেছিলেন। কৌশিক চৌধুরীকে না বলেই প্রমীলা চৌধুরী আজকে হাসপাতালে এসেছিলেন ইলার কাছে। কিন্তু ইলাকে কথা না বলতে দেখে উনি অনেক উত্তেজিত হয়ে পড়েছিলেন। এক পর্যায়ে উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এরপর কৌশিক চৌধুরীকে ইনফর্ম করার পর উনি এসে প্রমীলা চৌধুরীকে নিয়ে গেছেন। মৃদু স্বরে স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। শেরহাম এই অবধি কত খোঁজ নিল কিন্তু কোনোভাবেই আদিতের খোঁজ খবর পায়নি। প্রতিবার নিরাশ হতে হয়েছিল। আজকে নতুন একটা কেস নিয়ে অনেক দৌড়ঝাঁপ করলাম, বেশ রাত হয়েছে। ঘুম প্রয়োজন। শুভ রাত্রি স্নিগ্ধা, মলিন মুখশ্রীতে। স্নিগ্ধা মলিন হাসল, মৃদু কণ্ঠে বলল, শুভরাত্রি মা। দাঁড়ি দাঁড়ি, কি হচ্ছে কি? আপনি আমায় এমন সাপের মতো পেঁচিয়ে কেন ধরছেন? দেখছেন না আমি পড়ছি। ডিস্টার্ব কেন করছেন আমায়? মৃদু রাগান্বিত স্বরে শারুর নাক ফুলিয়ে বলা প্রতিটা কথা শুনে মিটমিটিয়ে হাসল শেরহাম। শারুর নাকের সাথে নাক ঘষে শারুর পেটে আলতো করে হাত ছুঁয়ে বলে উঠল, এখানে যে আমাদের লিটল শারিম আছে সে এখন চাচ্ছে বাবার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমাতে। তাই বাবা তাকে জড়িয়ে বা তোমার ভাষায় পেঁচিয়ে ধরছে, তবে জেনে রাখো শেরহাম তোমায় জড়িয়ে ধরেনি, লিটল শারিমকে জড়িয়ে ধরেছে। শারু ভ্রু কুঁচকে বলল, শারিম, আপনি কিভাবে জানলেন যে আমাদের ছেলে হবে? মেয়েও তো হতে পারে। ভ্রু কুঁচকে গেস করলাম, ছেলে হলে নাম শারিম আর মেয়ে হলে নাম নিরু রাখব। আপনার ছেলে বাবু পছন্দ? হ্যাঁ, তবে মেয়ে বাবুও পছন্দের। মোট কথা বাচ্চা বলতেই আদুরে আদুরে ভাব কাজ করে। আমি ভীষণ অপেক্ষিত আমার লিটেলের জন্য। হাসি হাসি মুখে শারু নিজেও ঠোঁটের কোণে মৃদু হাসি এঁকে চেয়ে রইল শেরহামের দিকে। শেরহাম কোমল হাসলেও চেহারা শুকনো হয়ে আছে। পরিবারের, অফিসের চিন্তা করতে করতে শেরহামের মুখটা এইটুকুনি দেখাচ্ছে। আদিত্য দাভাইয়ের কি হয়েছে? আজ 1 মাস পেরিয়ে গেল সেদিনের পর উনি আর যোগাযোগ করেননি। মৃদু স্বরে শেরহাম ফোঁস করে একটা শ্বাস ফেলল। কি বলবে শারুকে? আদিত্য যে কত বড় সমস্যায় পড়েছে। এত খুঁজেও তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেমন আছে, কি হয়েছে বা হচ্ছে কিছুই জানতে পারছে না শেরহাম। পরিবারে একদম নিঃস্ব পরিস্থিতি। কল্যাণী নিজেকে শক্ত দেখালেও শেরহাম জেঠিমণিকে চেনে। তিনি ভেতরে ভেতরে পুরো ভেঙে পড়েছেন কিন্তু স্বভাবগত সেটা প্রকাশ পাচ্ছে না। তবুও শেরহামের অবাক লাগে, জেঠিমণি স্থানে অন্য কেউ হলে এই অবধি সাফার করে আসতে পারত না। কিভাবে যে জেঠিমণি সবটা সামলিয়েছেন। ফোঁস করে একটা তপ্ত শ্বাস ফেলল শেরহাম।
শারুর চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি না আদিত্য কেমন আছে, কি অবস্থায় আছে, কেন যোগাযোগ করছে না, তবে আমি আশা রাখছি সবটা ভালো হবে। তপ্ত শ্বাস ফেলে শারু নিশ্চুপ থাকল কিছুক্ষণ, সবটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে একটু একটু করে। শারু আনমনে পেটে হাত দিল। বাচ্চাটা খুশি নিয়ে আসার পরেই সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। শারু আদিকালের মানুষের মতো কুসংস্কার রটাবে না যে বাচ্চাটা অশান্তি নিয়ে গর্ভে এসেছে। পরবর্তী পর্ব মেঘবতী পেজটিতে পাবেন। বাচ্চাদের কখনো কুসংস্কারের সাথে মেলাতে নেই। বাচ্চা নিষ্পাপ, সৃষ্টিকর্তার সেরা উপহার একটা পরিবারের জন্য। শারু তাকে কিছুর জন্য দোষারোপ করছে না, সে শুধু ভাবছে বাচ্চাটা আসার পর থেকেই সবটা এলোমেলো হয়ে গেছে। বাচ্চা সুখের প্রতীক, সুখ নিয়ে আসলেও চারদিকে দুঃখদের ছড়াছড়ি। অথচ কথা ছিল সবার মুখে হাসি থাকার, ভালো থাকার, সুখে নিজেকে আবৃত করার। কিন্তু সব এলোমেলো। ভালোবাসা, সুখ কবে ধরা দিবে শারু সেটাই ভাবছে। ভাবনার মাঝেই অনুভব করল কপালে তপ্ত উষ্ণতা। শেরহাম অধর ছুঁয়েছে তার ললাটে। চোখ বন্ধ করে ফেলল শারু। শেরহাম ফিসফিস করে বলল, আজকে আর পড়তে হবে না, কালকে পড়ো। চলো ঘুমাবে, ফিসফিস করে। শেরহাম শারুকে সাবধানতার সহিত বিছানায় নিয়ে গেল। শেরহাম লাইট অফ করে শারুর নিকট আসল। শারুকে আলতো হাতে নিজের কাছে টেনে আনল, নিজের বুকে শারুকে মৃদু শক্তিতে বন্ধনে আবদ্ধ করল। শারু নিশ্চুপ হয়ে শেরহামের বুকে মাথা পেতে শুয়ে রইল। 1 সপ্তাহ পর, স্যার, আপনাকে একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। ইতস্তত বোধ নিয়ে শেরহাম কল্যাণী আর কৌশিক চৌধুরীর সাথে হাসপাতালে এসেছে ইলাকে দেখতে। এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও ইলার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। বিষয়টা খুবই ভাবিয়ে তুলছে আর হতাশ করে তুলছে কৌশিক চৌধুরীকে, সেই সাথে রায় পরিবারের সদস্যদেরও। কৌশিক চৌধুরী আর কল্যাণী ইলার কেবিনে ছিল। বেলা 9টা বাজে। শেরহাম একনজর ইলাকে দেখে বেরিয়ে এসেছিল হাসপাতাল থেকে বেরিয়ে অফিস যাওয়ার উদ্দেশ্যে। তন্মধ্যে একজন নার্স একথা বলায় থেমে যায় শেরহাম। ভ্রু কুঁচকে নার্সের দিকে চাইতেন, নার্স আমতা আমতা শুরু করে। শেরহাম ঘড়ির দিকে একনজর চেয়ে সময় দেখে বলে উঠল, হ্যাঁ, বলুন। স্যার, আমার মনে হয় প্রতিদিন কেউ রাতে পেশেন্টের কেবিনে আসে। গত 2 দিন পেশেন্টের হাতে গোলাপ ফুল পাওয়া গিয়েছে, তখনই মনে সন্দেহ জেগেছিল আমার। আমি এটা ম্যানেজার স্যারকে জানাই, এরপর সিসিটিভি ফুটেজ চেক করেন উনি। সেখানে তিনি একজন পুরুষকে পেশেন্টের কেবিনে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে। মুখ দেখা যাচ্ছে না, আর এছাড়াও কেউ ছাড়া গোলাপ ফুল পেশেন্টের হাতে কিভাবে আসবে? তাছাড়া আপনারা তো ওনার জন্য গোলাপ আনেননি কখনো, ইতস্তত বোধ করে। শেরহাম থেমে গেল, ভ্রু কুঁচকে গম্ভীর মুখশ্রীতে নার্সের দিকে তাকালো সে। কেউ ইলার কাছে আসে, গোলাপ ফুলও পাওয়া গিয়েছে। বিষয়টা অদ্ভুত লাগছে শেরহামের। হাসপাতালে বলা যায় না, ভালো মানুষ যেমন এখানে আসে তেমনই খারাপ মানুষও আসে। কোমায় যাওয়া বা জ্ঞান হারানো অনেক নারীর সাথে দুর্ঘটনা ঘটার কথাও শুনেছে শেরহাম। তবে কি ইলার সাথেও এমন কিছু ঘটছে? চিন্তিত হল শেরহাম, সেই সাথে রাগান্বিত হল। স্ট্রেঞ্জার পার্সন কিভাবে অনুমতি না নিয়ে একটা অচেনা অজানা পেশেন্টের কেবিনে ঢুকতে পারে? শেরহাম রাগান্বিত স্বরে বলে উঠল, আপনাদের কি জ্ঞান নেই? সিকিউরিটির এমন যাতা অবস্থা কেন? স্ট্রেঞ্জার পার্সন আসলো, একটা পেশেন্টের কেবিনে ঢুকে গেল। আপনাদের ন্যূনতম কমন সেন্স নেই? পেশেন্টের এই অক্ষমতা নিয়ে যদি কারো খারাপ উদ্দেশ্য থাকে? আদেও জানেন অচেতন একটা নারীর সাথে কি কি হতে পারে? রেসপন্সিবিলিটি নামক শব্দটা আদেও কি আপনারা মানেন? এর অর্থ কি জানা আছে আপনাদের? রাগান্বিত স্বরে নার্সটি মাথা নিচু করে নিচু স্বরে বললেন, দুঃখিত স্যার, আমরা বিষয়টা নিয়ে সতর্ক থাকব। আশা রাখি এরপর আর এমন কিছু হবে না। নিচু স্বরে নার্সটি চলে যায়। এদিকে ভাবনায় পড়ে যায় শেরহাম। ইলার কেবিনে কে আসে, কি উদ্দেশ্যে আসে? খারাপ উদ্দেশ্যে নয়তো? শেরহামের মাথা ব্যথা করে উঠল। একের পর এক ঝামেলা। কি হচ্ছে তাদের সাথে? একটু ঝামেলা থেকে বের হতে নিলেই নতুন ঝামেলা নিজ থেকে উড়ে এসে তাদের খাঁচায় ভর্তি করে। এখন এটা আবার কোন ঝামেলা? শেরহাম আশেপাশে নজর বুলায়। কল্যাণী আর কৌশিক চৌধুরী ভেতরে আছেন। আপাতত এই কথা কাউকে বলা যাবে না। শেরহাম ভাবল আজকে রাতে নিজে এখানে এসেই বোঝা যাবে আসল ঘটনা কি। একরাশ চিন্তা ভাবনা নিয়ে শেরহাম অফিসের উদ্দেশ্যে বের হল। দাড়ি দাড়ি, মনে হচ্ছে বেশি উড়ছ। মেয়ে হয়ে জন্ম নিয়েছ, মেয়েদের সাথেই মিশো। ছেলেদের সাথে কেন কথা বলতে হবে তোমার? গম্ভীর স্বরে প্রায় বহুদিন পেরিয়ে যাওয়ার পর চেনা পরিচিত একটা কণ্ঠস্বর শুনে ও পেছনে থেকে ব্যাগে টান পড়ায় থমকে দাঁড়াল স্নিগ্ধা। কিয়ৎক্ষণ ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে নজর ঘুরিয়ে পেছনে তাকাল। ইস, স্নিগ্ধার বুকের মাঝে ঝড় উঠছে। এতদিন পর, এতটা দিন পর স্নিগ্ধা আজ উৎসকে নিজ চোখে দেখতে পেয়েছে। তাও অনাকাঙ্ক্ষিতভাবে। সেসব বাদ দিয়ে স্নিগ্ধা উৎসের কথার মানে বের করার চেষ্টা করল।
কিয়ৎক্ষণ ভাবতেই মনে পড়ল গতকাল এক সিনিয়র ভাইয়ার সাথে ধাক্কা খেয়েছিল, অতঃপর সেই সিনিয়র ভাই স্নিগ্ধার সাথে কথা বলার চেষ্টা করছিল। স্নিগ্ধাও দু একটা কথা বলেছিল। সেটার জন্যই উৎস একথা বলেছে, নয়তো স্নিগ্ধাই অবধি নিজের দাভাই উৎস ছাড়া কারো সাথে তেমন কথা বলেনি। ইদানিংয়ের মধ্যে তো নয়ই। আপনি যা ভাবছেন তা ভুল ভাবছেন। ইচ্ছে করে কথা বলিনি। ভালোই, কথা বললেও কি না বললেও আমার কিছু যায় আসে না। স্নিগ্ধা ভ্রু কুঁচকাল। এই লোককে কি সে জিজ্ঞাসা করেছে? সে উল্টো এই লোক তাকে জিজ্ঞাসা করছে। আর এখন এমন ভাব যেন স্নিগ্ধা ইচ্ছে করে তাকে কিছু জিজ্ঞাসা করছে। ভ্রু কুঁচকে স্নিগ্ধা বলে উঠল, আপনাকে কি আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কিছু যায় আসে নাকি না? ভ্রু কুঁচকে, উড়ো না বেশি, উড়তে দিয়েছি লিমিটে থেকে উড়ার জন্য। বেশি উড়লে ডানা অকালেই যাবে। উৎস কিছুই বলল না আর প্রতিক্রিয়া দেখাল না। যেভাবে এসেছিল সেভাবেই চলে যাওয়ার জন্য উদ্যত হল। দুয়েক পা হাঁটার পর একটা বাইক আসে। উৎস সেই বাইকে উঠে বাইক চালানো ছেলেটার সাথে চলে যায়। এদিকে স্নিগ্ধা বেককল হয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর এই আসলো আর এই গেল। মাঝে কি বলল সবটা স্নিগ্ধার মাথার উপর দিয়ে গেল। স্নিগ্ধা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে থাকল। আজকে গাড়ি করে কলেজের উদ্দেশ্যে বেরোয়নি সে। হেঁটেই রওনা হয়েছে সে। পথিমধ্যে এই ঘটনা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করল। দাঁড়ি দাঁড়ি। রাত 11:20 হাসপাতালে গুটি কয়েক মানুষ। সকালে যেমন এখানে অনেক মানুষ দেখা যায়, তেমনি রাত হওয়ার সাথে সাথে এখানে মানুষের ভিড় কমতে থাকে। তবুও মানুষজনের সংখ্যা কম নয়। শেরহাম গুটি গুটি পায়ে ইলার কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে। কেবিনের সামনে গিয়ে মিনিট দুয়েক দাঁড়িয়ে নিঃশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করল শেরহাম। সন্দেহ সঠিক প্রমাণিত হল শেরহামের। কবে তুমি আমায় ডাকবে ইলা? কবে দুচোখ মেলে আমায় দেখবে, মিটিমিটি হেসে আমায় জ্বালাবে? চঞ্চল, তোমায় আমি ভীষণ ভালোবাসি, তোমার শূন্যতা আমায় ভীষণ পীড়া দিচ্ছে। কবে দুচোখ মেলবে ইলা? নিচু স্বরে শেরহাম দেখল সামনে থাকা লোকটি নিজের হাতের গোলাপ ইলার হাতের মধ্যে দিয়ে নিজের দুহাত দিয়ে ইলার দুহাত আলতোভাবে স্পর্শ করে আছে। আদিতকে দেখে শেরহাম হতবাক হল। আদিত কবে এসেছে দেশে? আসলেও তাদের সাথে যোগাযোগ কেন করেনি? লুকিয়ে এভাবে ইলাকে দেখতে এসেছে সে। প্রশ্না ঘুরপাক খেতে লাগল শেরহামের ব্রেইনে। অস্পষ্ট স্বরে বলে উঠল, আদিত। অস্পষ্ট স্বরে, চলবে। নিরোদ ক্লেশের অন্ত। পর্ব -31। লেখিকা অন্তিকা। আদিত, তুমি কানাডা থেকে ফিরেছ। বাড়িতে কেন আসনি? আমি বুঝেছি গত দুদিন তুমি এখানে এসেছ, কিন্তু লুকিয়ে এখানে আসা আর বাড়িতে না যাওয়ার কারণ কি? বিস্মিত স্বরে আদিত শেরহামের কথায় ঘুরে তাকালো শেরহামের দিকে। শেরহামের দিকে তাকাতেই আদিতের নজরে আসলো শেরহামের বিস্মিত মুখশ্রী, সেই সাথে একগাদা প্রশ্ন। আদিতের চোখের কার্নিশে অশ্রুজল জমে আছে। আদিত চোখের জল মুছে মৃদু হাসল। উঠে এসে শেরহামের মুখোমুখি দাঁড়াল। ভাঙা স্বরে বলল, কানাডা থেকে এসেছি 5 কি 6 দিন হচ্ছে। সকল প্রকার ঝামেলা মিটিয়ে কানাডা থেকে চিরতরের জন্য চলে এসেছি। সেখানকার বিজনেস বাবা এহমাদ সাফিক আঙ্কেলকে সামলানোর দায়িত্ব দিয়েছেন। এসজে গ্রুপের অন্তের শেষে আমরা বাংলাদেশে রওনা দিয়েছি। বাবা, আমি আর ইন্তেহার। বাংলাদেশ পৌঁছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু আমাদের গাড়িটা কন্ট্রোললেস হয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। আমি ঠিক আছি, শুধু একটু মাথায় ও হাতে লেগেছে। ইন্তেহারও ঠিক আছে, তেমন ক্ষতি হয়নি। তবে বাবা পূর্বে আঘাতপ্রাপ্ত থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছেন। আজ 5 দিন ধরে হাসপাতালেই সময় কাটছে আমার, বাবার আর ইন্তেহারের। আমি একটু বেটার অনুভব করতেই ইলার কাছে এসেছি। আমি চাইনি আমাকে এই আঘাতপ্রাপ্ত অবস্থায় কেউ দেখিস, তাই বাড়ি যাইনি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শেরহাম নির্বাক তাকিয়ে আদিতের দিকে। আদিতের মাথায় ব্যান্ডেজ। ব্যান্ডেজের সাইডে কিছুটা রক্ত দৃশ্যমান হয়ে আছে। আদিতের মুখশ্রী মলিন হয়ে আছে। চুলগুলোও এলোমেলো। শেরহাম ভাবলেশহীন কণ্ঠে বলে উঠল, কিছু হবে না, কাল সকালেই জেঠুমণি, তুমি আর ইন্তেহার দাভাইকে নিয়ে বাড়ি আসবে। ভাবলেশহীন কণ্ঠে আদিত নির্লিপ্ততা দৃষ্টিতে চাইল শেরহামের দিকে। শেরহাম নির্ভেজাল কণ্ঠে ও মুখশ্রীতে উক্ত কথা বলেছে। আদিত পিছু ফিরে ইলার মলিন মুখশ্রীর দিকে তাকাল। মৃদু স্বরে বলে উঠল, জানিস, নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়। ইলার আজকের এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। আমার জন্যই অভিক মাহমুদ উইদিন ইলাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে। এরপর ইলার ওই রক্তিম মুখশ্রীর ভিডিও আমায় মেইল করেছিল। ভাবলে আমার রাগ কন্ট্রোললেস হয়ে পড়ে। সহজ মৃত্যু দিয়েছি ওদের, নয়তো এত কষ্ট দিতাম। মৃদু স্বরে শেরহাম নজর মেঝের দিকে নিক্ষেপ করে দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, আশা রাখি ইলার খুব দ্রুতই জ্ঞান ফিরবে ও সুস্থ হয়ে উঠবে। রাত কম হয়নি, আপাতত যাও। কালকেই বাড়িতে আসবে। আদিত ঘুরে তাকালো শেরহামের দিকে। মাথা নাড়িয়ে সায় জানিয়ে আদিত দরজার দিকে এগোল।
শেরহাম এক নজর ইলার দিকে তাকিয়ে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বেরিয়ে গেল। দাড়ি দাড়ি। 2 মাস পর শারুর প্রেগন্যান্সি আজ 5 মাস। পেটটা খানিকের চেয়ে একটু বেশি উঁচু হয়েছে। একটু না অনেকটাই ঝামেলা হয়, তবু অ্যাডমিশনের জন্য শারু মন দিয়ে পড়াশোনা করছে। কয়েকদিন পরই অ্যাডমিশন। শারুর লক্ষ্য এখন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। শেরহাম শারুকে সবকিছুতেই সাহায্য করে। যেহেতু শারু এখন প্রেগন্যান্ট, শারুর সুবিধা অসুবিধা আছে, তার জন্য শেরহাম অফিসের সব দায়িত্ব আদিতের হাতে দিয়েছে। অফিস এখন আদিত, নেহাল রায় সামলান। আপাতত বিপুল রায় রেস্টে আছেন। ইন্তেহার কানাডা ফিরে গিয়েছে সপ্তাহ খানেক আগে। রায় পরিবারে ধরতে গেলে এখন দুঃখের পরিবর্তে সুখ ফিরে এসেছে। তবে এসেও যেন আসেনি। কারণটা ইলা। আজ 3 মাস ধরে ইলা কোমায় আছে। কোনো রকম রেসপন্স করে না ইলা। কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরী মরিয়া হয়ে উঠেছেন মেয়ের জন্য। প্রমীলা চৌধুরীর অবস্থা যত দিন যাচ্ছে তত বেগতিক হচ্ছে। আদিত 2 মাস আগে সেদিন সকালে বাড়িতে ফিরেছিল বিপুল রায় আর ইন্তেহারকে নিয়ে। সেই সাথে জোর করে ইলাকেও রায় বাড়িতে নিয়ে আসা হয়েছে। ইলার দেখাশোনার জন্য একজন নার্স রাখা হয়েছে। বিকেল 3:20 শারু বইয়ের রাজ্যে ডুবে আছে। মনোযোগ দিয়ে বই পড়ছে আর শেরহাম গালে হাত দিয়ে শারুর দিকে চেয়ে শারুর মুখশ্রী পড়ছে। শারুর বার কয়েক অস্বস্তি হলেও মনোযোগ সম্পূর্ণ বইয়ের দিকে দিয়েছে। হঠাৎ শারু একনজর শেরহামের দিকে তাকালো। শেরহাম সাথে সাথে চোখ মারল শারুকে। শারু ভ্রু কুঁচকে শেরহামের দিকে তাকালো। শেরহাম এবার ফ্লাইং কিস দিল। শারু গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার জ্ঞান বুদ্ধি কি বিক্রি করে কটকটি খেয়ে ফেলেছেন? এমন হাবলার মতো আচরণ কেন করছেন? কি সমস্যা কি? গম্ভীর কণ্ঠস্বরে শেরহাম গাল থেকে হাত সরিয়ে ভ্রু কুঁচকে নাক ফুলিয়ে বলে উঠল, সমস্যা কি মানে কি? তোমাকে তো আর স্পর্শ করছি না, জাস্ট ফ্লাইং কিস দিয়েছি। এতে ক্ষতি কই? কী সব বলো? জ্ঞান বুদ্ধি কেউ বিক্রি করতে পারে? নাক ফুলিয়ে আপনি যেই পর্যায়ে পৌঁছে গেছেন আপনার দ্বারা জ্ঞান বুদ্ধি বিক্রি করে কটকটি খেয়ে ফেলা আহামরি কিছু না। নিজে ভালো থাকলেই সব ভালো। তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? নিজের মতো পড়ো। আমার দিকে তাকাতে তো আর আমি বলিনি। আর চোখে তাকিয়ে শারু দুপাশে মাথা ঝাঁকালো, বলল, আপনি আর শান্তি দিলেন না আমাকে। শান্তি? সেটা তোমার ডিকশনারিতে নেই। লিটেল এসে নিক, তোমায় ঝালানো আরও বেড়ে যাবে। হো মৃদু স্বরে। হ্যাঁ, ডিকশনারি না ডিকশনারি। ধন্য করেছেন আমায়। এখন পড়তে দিন, সরুন আপনি এখান থেকে। বইয়ের দিকে তাকিয়ে শেরহাম ঠোঁট চেপে হাসল শারুর কথায়। নড়ল না, সেভাবেই বসে চেয়ে রইল শারুর দিকে। কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর দরজায় কেউ কড়া নাড়ল। শেরহাম উঠে গিয়ে দরজা খুলে দেখতে পেল ইলার দেখাশোনার জন্য যে নার্সকে দায়িত্বে রাখা হয়েছিল। তিনি ব্যস্ত গলায় বলে উঠলেন, স্যার আপনাদের আপনাদের পেশেন্ট রেসপন্স করছে। ব্যস্ত গলায় শেরহাম অবাক হল। পেছনে ঘুরে দেখল শারু পেটে হাত দিয়ে উঠে ধীর পায়ে এগিয়ে আসছে। শেরহাম এগিয়ে গিয়ে সাবধানতার সাথে শারুকে ধরে নার্সের সাথে ইলার ঘরের দিকে রওনা হল। বাড়িতে এখন শেরহাম, শারু আর মিতালি ও বিপুল রায় রয়েছেন। আদিত, নেহাল রায় অফিসে। স্নিগ্ধা কল্যাণীর সাথে আছে। আজকে কল্যাণীর চলমান কেসের শেষ দিন। শেরহাম শারুকে নিয়ে ইলার ঘরের দরজার সামনে এসে দেখতে পেল ইলা চোখ মেলে উঠে বসার চেষ্টা করছে। শেরহাম অবিশ্বাস্য চক্ষুতে ইলার দিকে তাকিয়ে বলল, উঠো না। ইলার মাথা চক্কর দিয়ে উঠল। উঠার চেষ্টা না করে চোখ বন্ধ করে পড়ে রইল। শেরহাম শারুকে নিয়ে ভেতরে প্রবেশ করে শারুকে চেয়ারে বসাল। দ্রুত পদে পুনরায় নিজের কক্ষে এসে ফোন হাতে নিয়ে ডাক্তারকে কল করল। ডাক্তার সাফানকে দ্রুত বাড়িতে আসতে বলে শেরহাম আদিতকে কল করল। কল রিসিভ হতে আদিত অপর প্রান্ত হতে গম্ভীর স্বরে বলে উঠল, হু বল। গম্ভীর স্বরে, বাড়িতে আসো, গুড নিউজ আছে তোমার জন্য। মৃদু হেসে, কিসের গুড নিউজ? কি হয়েছে? ইলার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। বলেই শেরহাম কলকে তে দিল। সে জানে আদিত এখন বেশ শকট হয়েছে। আদিত ইলার জ্ঞান ফেরার পথের দিকে তৃষ্ণার্তর মতো চেয়ে আছে। এখন ইলার জ্ঞান ফিরেছে শুনে প্রথমে নিশ্চয়ই শকট হয়েছে আর এখন হয়তো দ্রুত বাড়ি আসার জন্য বেরোচ্ছে। শেরহাম হাসল, সামনের দিনগুলো নিশ্চয়ই শুভ হবে। এত সবের মাঝে শেরহামের শারুর কথা মনে পড়ল। ডাক্তার বলেছিলেন শারুর শারীরিক কন্ডিশন তেমন ভালো না, প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে। শারুর ভালো করে খেয়াল রাখতে বলেছিলেন। শেরহাম সেই চেষ্টাতেই আছে। সব ভেবে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল শেরহাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল বিপুল রায় আর মিতালিতে ডাকার উদ্দেশ্যে। মিতালি বসার ঘরে ছিলেন, সেই সাথে বিপুল রায়ও। ওনারা দুজন কল্যাণীর আজকের কেস নিয়ে আলোচনা করছিলেন। জেঠুমণি, মা ইলার জ্ঞান ফিরেছে। মৃদু গলায় বিপুল রায় আর মিতালি অবাক হলেন শেরহামের কথায়। মিতালি অবাক স্বরে বলে উঠলেন, কি বলছিস? সত্যি? ইলার জ্ঞান ফিরেছে? আদিতকে বলেছিস? ইলার মা বাবাকে বলেছিস? অবাক স্বরে
মায়ের এত প্রশ্নে শেরহাম কোনটা রেখে কোনটা বলবে বুঝতে পারল না। বলল, একসাথে এত প্রশ্ন কেন করো? আদিতকে বলেছি সে আসছে। ইলার মা বাবাকে বলা হয়নি, এখনই বলছি। বিপুল রায় আর মিতালি দ্রুত পদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন ইলার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। শেরহাম কৌশিক চৌধুরীকে কল দিল। রিসিভ হতে অপর প্রান্ত থেকে প্রতিবারের মতো একটাই কথা শুনতে পেল শেরহাম। ইলার জ্ঞান ফিরেছে। শেরহাম আজ অবধি যতবার শেরহামের কৌশিক চৌধুরীর সাথে কথা হয়েছে ততবারই তিনি প্রথমে মেয়ের কথা জিজ্ঞাসা করেছেন। এবারও তাই হয়েছে। শেরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, ইলার জ্ঞান ফিরেছে, আপনারা দ্রুত আসুন। শেরহামের কথা শেষ হওয়ার আগেই কল কেটে গেল। শেরহাম হাসল মৃদু। কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরীর মেয়ের প্রতি টান, ভালোবাসা দেখে ভালোই লাগে শেরহামের। একমাত্র মেয়ে বলে কথা। শেরহাম ইলার কক্ষের উদ্দেশ্যে পা বাড়ালো। সিঁড়ি বেয়ে ওঠার সময় ইলার চিৎকার করে কান্নার শব্দ শুনতে পেল। ভ্রু কুঁচকে এলো শেরহামের। দ্রুত পদে ইলার কক্ষে উপস্থিত হলো। দেখল ইলা পিঠ এদিকে করে ওপাশে মুখ করে চিৎকার করে কাঁদছে নিজেকে গুটিয়ে। শারু, মিতালি, বিপুল রায় ও নার্স এত করে শান্ত হওয়ার কথা বলার পরেও ইলা শান্ত হচ্ছে না। চিৎকার করে কান্না করছে। শেরহাম কি করবে কি বলবে ভেবে পেল না। শারু শেরহামের দিকে তাকালো। শেরহাম ইশারা করল, কি হয়েছে? শারু নিজের পেটে হাত দিয়ে উঠে আসলো ধীর পায়ে শেরহামের কাছে। ইলাদি চুপ করে চোখ বন্ধ করেছিল। হুট করেই চোখ বন্ধ রেখেই ফুপিয়ে কান্না করে উঠল ইলাদি। এরপর থেকেই কান্না করে যাচ্ছে, উত্তেজিত হয়ে পড়ছে। আমরা বলেও শান্ত করতে পারছি না, চিন্তিত স্বরে। শেরহাম ভ্রু কুঁচকালো। হুট করেই ইলা কান্না কেন করছে? কিছুক্ষণের ভাবতেই শেরহাম বুঝল সেদিনের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তেই ও আশেপাশে বাবা বা মাকে দেখতে না পেয়ে ইলা এভাবে কান্না করছে। শেরহাম ছোট করে একটা শ্বাস ফেলল। নিচু স্বরে বলে উঠল, অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তেই ইলা উত্তেজিত হয়ে পড়েছে। পাশে আঙ্কেল আন্টিকে না দেখতে পেয়েই কান্না করছে। তবে এভাবে উত্তেজিত হয়ে পড়লে ওর ব্রেইনে চাপ পড়বে, যার ফল ভালো হবে না। নিচু স্বরে। শারু চিন্তিত মুখে ইলার দিকে তাকালো। ইলা কান্না করেই যাচ্ছে, থামছে না। সবার এত করে বলার পরেও থামছে না। মিনিট 15 মতো কেটে যাওয়ার পরেও ইলার কান্না থামেনি। কান্নার পরিমাণ কিঞ্চিত কমলেও কান্না থামেনি। শারু, শেরহাম, বিপুল রায়, মিতালি ও নার্স চেষ্টা করেও ইলাকে শান্ত করতে পারেনি। ইলা মাথা চেপে কান্না করছে। তার মাথা ব্যথা করছে। এর মাঝেই ডাক্তার সাফান হন্তদন্ত পায় কক্ষে প্রবেশ করল। দুঃখিত, জ্যাম থাকার ফলে আসতে দেরি হয়ে গেল। ডাক্তার সাফান এগিয়ে আসলো ইলার দিকে। জোর করে ইলার পালস চেক করে দেখল স্বাভাবিকের চেয়ে পালস রেট বেশি। ইলা উত্তেজিত হয়ে পড়েছে অনেক। এভাবে চলতে থাকলে তার মস্তিষ্কে চাপ পড়বে, ফলে জ্ঞান হারিয়ে ফেলবে। ডাক্তার সাফান ইলাকে শান্ত করতে ঘুমের ইঞ্জেকশন পুশ করল। কিছুক্ষণ যেতেই ইলা শান্ত হলো। ডাক্তার সাফান সবার উদ্দেশ্যে শান্ত স্বরে বলে উঠল, আপনারা টেনশন করবেন না। ওনার জ্ঞান ফেরার পর সেদিনের অ্যাক্সিডেন্টের কথা স্মরণ করায় উনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। বাবা আর মায়ের কথা ভেবে আরও উত্তেজিত হয়ে কান্না করা শুরু করেছেন। দ্রুত ওনার বাবা মাকে এখানে আসতে বলবেন। ওনাকে উত্তেজিত করবেন না, শান্ত রাখার চেষ্টা করবেন। শান্ত স্বরে সবাই মাথা নাড়ালো, যার অর্থ তারা ইলার খেয়াল রাখবে, উত্তেজিত করবে না, শান্ত রাখার চেষ্টা করবে। ডাক্তার সাফান ইলার দ্রুত সুস্থতার জন্য কিছু ওষুধ দিয়ে চলে গেল। পরপরই আদিত্য বাড়ি আসলো। হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে ইলার কক্ষে আসলো। আদিত্য কক্ষে আসতে মিতালি, বিপুল রায় বাহিরে গেলেন। শেরহাম আদিত্যের কাঁধে হাত রেখে মৃদু হাসল। বলল, উত্তেজিত হয়ে পড়েছিল, ডাক্তার শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন। মৃদু হেসে অতঃপর শাহরুখকে নিয়ে বের হলো। সবাইকে চলে যেতে দেখে নার্সটিও বের হয়ে গেল। আদিত্য একদৃষ্টিতে চেয়ে আছে ইলার দিকে। ইলা এখন ঘুমাচ্ছে। আগেও ইলা এভাবেই ঘুমাতো, তবে তখন ইলার জ্ঞান ছিল না, কথা বলার সম্ভাবনা ছিল না, চোখ মেলত না। তবে এখন ইলার জ্ঞান আছে। এই তো ঘুম ভাঙার পরেই আদিত্যের দিকে নিজের চোখ মেলে পিটপিট করে তাকাবে, মৃদু হাসি দিবে। আদিত্য ধীর পায়ে এগিয়ে গিয়ে ইলার ডান পাশে বসল। ইলার হাত নিজের হাতে মধ্যে নিয়ে মুঠো করে জড়িয়ে ধরল। ইলার হাতে অধর ছুঁয়ে থেমে থেমে বলল, অবশেষে তুমি আবারও চোখ মেলে তাকালে। আবারও আমায় ভালোবাসি বলবে। দেখো এখন সবটা ঠিক আছে, দ্রুতই সুস্থ হয়ে উঠো। আমাদের ভালোবাসার পূর্ণতা খুব নিকটেই। ভালোবাসি আমার আলোকে, থেমে থেমে চলবে।